দীর্ঘ রমজান মাসের পর ঈদের দেখা। এই ঈদের জন্য পুরো মুসলমান সম্প্রদায়ের লোক অপেক্ষায় বসে থাকে। যেমন রমজান আসার 1 মাস আগে রমজানের আমেজ চলে আসে, তেমনি 27 রোজার পর থেকে রোজার ঈদের আমেজ চলে আসে। নুসরাত ঈদের জন্য এত অপেক্ষা করে বসেছিল, কিন্তু ঈদের দিন তার ঘুম ভাঙল সবার শেষে, যখন বাড়ির সবাই নামাজে চলে গিয়েছে। ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে নিচে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল আরিশা মায়ের কানের গোড়ায় প্যান প্যান করছে। তাকে আগে ঘুম থেকে তোলা হলো না কেন? নুসরাত একবার তাকিয়ে কিচেনে চলে গেল। নাজমিন বেগম আর লিপি বেগম পিঠা বানাচ্ছেন। ঝর্ণা পিঠাগুলো তেলে ভাজছেন। নুসরাত মুখ দেখার প্রয়োজন বোধ করল না। নিজের মালিকানায় থাকা কাপ নিয়ে পানি খেল। বেসিনের মধ্যে কুলি করে মুখের মধ্যে পানির ঝাপটা দিল। ভেজে রাখা পিঠা হাতে নিতেই হাতের তালুতে গরম লাগলো, তাই গরমের হাত থেকে বাঁচার জন্য পিঠা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিল। নাজমিন বেগম এটা দেখে হাই হাই করে উঠলেন। হাত তুলে এসে নুসরাতের পিঠে কিল বসালেন। নুসরাত পিঠে হাত বুলিয়ে ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। নাজমিন বেগমের দিকে বিরক্তি নিয়ে তাকালো। লিপি বেগম হাত ধুতে ধুতে বললেন, ঈদের দিন মা মেয়ে মিলে মারামারি শুরু করছিস কেন? খচ্চরটা কি করছে দেখো বড় ভাবি। পিঠার তেল নিয়ে কাপড়ের মাঝে মুছে ফেলেছে, এই দাগ কি আর যাবে? নুসরাত চোখ মুখ উল্টে কিচেন থেকে বের হয়ে গেল। পেছন থেকে নাজমিন বেগমের হুঙ্কার ভেসে আসলো, কাপড় থেকে ময়লার দাগ না ছুটলে আমি তোকে ময়লার বস্তায় ঢুকিয়ে দেব। নিজে তো কাপড় পানিতে ভিজায় আর পানি থেকে তোলে, কাপড় ধোয়ার কষ্ট কি বুঝবে? নুসরাত দেখল আরিশা এখনও প্যান প্যান করছে, রোহিণীর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করছে। নুসরাত পেছন থেকে গিয়ে আরিশার মাথায় গাঁটটা মারল। মেয়েটা মাথায় হাত বুলিয়ে উফ শব্দ করে উঠল। নুসরাতের দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলল, কি হয়েছে, মারছ কেন আপি? বেয়াদবি করছিলি কেন? আরিশা চোখ মুখ অন্ধকার করে বলল, তুমি তো মেজ আব্বুর সাথে তর্ক করো, তাহলে তখন বেয়াদবি হয় না? নুসরাত গাল টেনে দিল আরিশার। গাল টানল বলে ভুল হবে, গাল চেপে ধরল। বেশি কথা বলার জন্য গালে একটা চিমটিও কাটল। নুসরাত মুখ গম্ভীর করে বলল, আমি করলে ওটা অন্য বিষয়। আমি হলাম আমাদের 14 গোষ্ঠীর মধ্যে দ্য গ্রেটেস্ট বেয়াদব। সবাই আমাকে বেয়াদব নামেই চেনে, তাই ওসব তর্ক একটু আধটু করতে হয় জীবনে বেঁচে থাকার জন্য। নুসরাত নিজের বদনাম করতে গিয়ে নিজের গর্বে বুক ফুলালো। নিজে নিজেকে বাহবা দিল সে এত ভালো কেন। বাহবা দেওয়া হলো না, নাজমিন বেগম পিঠে থাপ্পড় বসালেন সেই মুহূর্তেই। চোখ মুখের বিকৃতি করে বললেন, দেখো ওনার অবস্থা। নিজের কুকীর্তির কথা কি গর্ব নিয়ে বলছেন, যেন অ্যামাজন জয় করে এসেছেন। তো এটা অ্যামাজন জয় করা নয় আম্মা। সবাই তো অবেয়াদব হয়ে বেঁচে থাকতে পারে, কতজন মানুষ বেয়াদব হয়ে নাম কামাতে পারে। আমার জন্য আব্বা আর তুমি দুজনেই তোমার শ্বশুরবাড়িতে ভাইরাল বেয়াদবের মা বাবা হিসেবে। শুকরিয়া না করে আরও চিরবির করছো আম্মা। নাজমিন বেগম নুসরাতের ফালতু লজিক শুনতে শুনতে মাথা গরম হয়ে গেল তার। পা থেকে জুতো খুলে হাতে নিলেন। নুসরাত একবার তাকালো নাজমিন বেগমের জুতোর দিকে। চামড়ার স্যান্ডেল যদি পিঠে পড়ে তাহলে 2 দিন পর্যন্ত ব্যথা থাকবে। নাজমিন বেগম হম্বিতম্বি করে এগিয়ে এলেন নুসরাতের দিকে। নুসরাত দৌড়ে গেল সিঁড়ির দিকে। নাজমিন বেগমের পায়ের গতি বাড়ল। নুসরাত পা চালিয়ে উপরে যেতে যেতে শুনল নাজমিন বেগমের চেঁচানোর আওয়াজ, তুই গোসল কর গিয়ে যা, এই ঈদের দিনও আমাকে শান্তি দিলি না। এত কথা তুই কিভাবে বলিস? একটা কথার উত্তর এক কথায় শেষ না করে 10টা কথা বলিস। আজকের পর যদি তোকে এত কথা বলতে দেখি এই জুতো তোর পিঠে পড়বে। তোর জন্য মরে গিয়েও শান্তি পাবো না। যাও, দোয়া করে দিলাম মরে গিয়ে শান্তি পাও। নুসরাত হেলে দুলে রুমে যাওয়ার পথে ইসরাতের রুমে একবার উকি দিল। ইসরাত কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। নুসরাতের প্রতিবিম্ব আয়নায় ভাসতেই ইসরাত পেছন ফিরে তাকালো।
মৃদু হেসে বলল, ভেতরে আয়। এখন না, পরে আসবো। সালামি রেডি রাখ বেডি। ইসরাতের কপালে ভাঁজ পড়ল। নুসরাত ইসরাতকে ক্যাচ বলেই পিঠে ছুঁড়ে মারল। ইসরাত ক্যাচ করল। নুসরাত ঠোঁট উল্টিয়ে গুড বলল, তারপর হেলতে দুলতে চলে গেল আরশের রুমে। ইসরাত এখনও বুঝতে পারল না হলোটা কি। তারপর মাথা দুই দিকে নাড়িয়ে সব কিছু ঝেড়ে ফেলল। এই পাগলের কারবারে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুসরাত আরশের রুমের বাহিরে দরজায় নব ঘুরিয়ে রুমে ঢুকল। সে আসলে আরশকে ঘুম থেকে উঠে পায়নি বলে নাজমিন বেগমের পিছু লেগেছিল এখন। কিন্তু পিছু লাগা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা তার চিন্তায় ছিল না। এই দুই ব্যক্তিকে জ্বালাতে তার এত মজা লাগে কেন? এই কেন এর উত্তর তার কাছে নেই। ইস্টারটাকে আগে জ্বালাতে ভালো লাগতো, কিন্তু এখন এটা দিন দিন মহিলা হয়ে যাচ্ছে, তাই এটাকে জ্বালাতে আর ইচ্ছে করে না। রাগ না করলে কি জ্বালানো যায়? হুম, একদম না। শালি বিয়ে করে অত্যাধিক ম্যাচিউর হয়ে গেছে। নুসরাত নিজের চিন্তা সাইড করে কুর্তি আর কার্গো প্যান্ট নিয়ে বাথরুমে হেলে দুলে যেতে লাগলো। 5 মিনিটের মাথায় গোসল শেষ করে কাঁপতে কাঁপতে বের হলো। বের হতে গিয়ে বাথরুমের দরজার সাথে পা আটকে ব্যথা পেল। চোখ মুখ বিকৃতি করে অনুচ্চ স্বরে ব্যথা প্রকাশ করল। চোখ মুখ কুঁচকে পা টেনে এসে বিছানায় বসল। ঠোঁট চোখা করে ফু দিল ব্যথা পাওয়া স্থানে। চোখের কোণে জল জমা হলো, তা আবার নিমিষেই চোখের ভেতরে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ব্যথা স্বাভাবিক হলো, লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মাথায় বাঁধা টাওয়াল খুলল না। 1 ঘন্টার আগে খোলা যাবে না, পরে দেখা যাবে চুল থেকে পানি পড়ে কাপড় ভিজে গিয়েছে। নুসরাত একবার বারান্দায় গেল, একবার রুমে আসলো। ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 9টা 30। 15 মিনিটের মতো বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। তারপর উঠে বসে মাথা থেকে টাওয়াল খুলে বারান্দায় নেড়ে দিল। আয়নার সামনে দাঁড়াতেই চোখে ভাসল আতরের শিশি। নাকের কাছে নিয়ে সুগন্ধি টেনে নিল নাসারন্ধ্রের ভেতর। মনে মনে বলল, আহ, কি সুঘ্রাণ। চোখে ভাসল ছোটবেলার ঝাপসা কিছু স্মৃতি। নুসরাতের ভাবতে ভালো লাগলো গালে হাত দিয়ে। জুম্মার দিন নামাজে যাওয়ার সময় নাসির সাহেব আতর তার আর ইসরাতের হাতে লাগিয়ে দিতেন। তারপর নিজের হাতে লাগিয়ে দুজনের নাকে আর কপালে ডলে দিতেন। ঈদের দিনও একই কাজ করতেন। সেসব দিন এখন স্মৃতিমাত্র। কত কি বদলেছে এখন। সময়, কাল, যুগ সব বদলেছে, সাথে বদলেছে মানুষ। নুসরাতের চোখের কোণে জমা হলো সূক্ষ্ম জল। মাথা ঝেড়ে ফেলে দিল কথাগুলো। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। শালার মুড দিয়েছে খারাপ করে। চুল কোনোরকম আঁচড়ে বিছানায় হাত পা মেলে মাঝে শুয়ে পড়ল। নিচে আহানের হইচই শোনা যাচ্ছে। হেলাল সাহেবের বড় গলার কথা কানে আসছে, সাথে শোয়েব শোহেদের কথাও কানে আসছে। চোখ বন্ধ করে শুয়ে রইল। বিড়বিড় করল নিজ মনে মেয়েটা, আজ শ্যামলা না হয়ে যদি একটু সুন্দর হতাম তাহলে জীবনে এত ঝঞ্ঝাট থাকতো না। মায়াবী মুখ দিয়ে কি হবে? মানুষ তো সুন্দরের পূজারী। মানুষের কথা কি বলবো, নিজের ঘরের মানুষই তো তাই। নুসরাত নিজেই নিজের মাথায় থাপ্পড় মারল এসব ফালতু চিন্তা করার জন্য। আজকে এসব চিন্তা আসতে হলো। উফ, তার মতো হাসি খুশি মানুষের এসব চিন্তা করাই ভুল। নুসরাত ঝটপট উঠে দাঁড়ালো। মুখে ফাউন্ডেশন লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে স্মুথলি মুখে ব্লেন্ড করে নিল। ঠোঁটে নুট কালার লিপস্টিক দিয়ে গালে হালকা গোলাপি ব্লাশন মেখে রেডি হয়ে গেল। চুলগুলো খোপা করে সামনে 2 গাছি চুল এনে রাখল। মাথায় ওড়না সুন্দর করে রাখল। চোখে চশমা এঁটে পায়ের মধ্যে স্লিপার পরে নিল। রুম থেকে গুনগুন করে বের হতে নেবে দরজা ধরে মোচড় মারতেই দরজার সামনে আরশের সাথে দেখা হলো। নুসরাত শত্রুতা সাইড করল। মন থেকে হাসতে চাইল, হয়তোবা হাসল। ঠোঁটে হাসি ঝুলিয়ে দরজার সামনে আরশের পা ধরে সালাম করে নিচে বসা অবস্থায় হাত উপরের দিকে বাড়িয়ে দিল। আরশ চোখ বাঁকা করে তাকিয়ে বলল, এইরকম হাত পেতে বসে আছিস কেন? হাত পাততে হলে রাস্তায় যা,
আমার সামনে থেকে সর। আরশ সাইড কাটিয়ে চলে আসতে চাইলে নুসরাত দরজার চারিদিকে হাত পা ছড়িয়ে বসে গেল। আরশের কথায় কিছু মনে করল না। আজকের মিশন হলো কোনোভাবে রাগ করা যাবে না। আরশ নুসরাতকে হাত পা মেলে দরজার সামনে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। চোয়াল শক্ত করে নুসরাতকে ডিঙিয়ে তার উপর দিয়ে চলে গেল। আরশ ওপাশে গিয়ে অধর প্রসারিত করে হাসল। নুসরাত হতভম্ব হয়ে বসে রইল। কি হলো? কিভাবে তাকে ডিঙিয়ে চলে গেল? এত বড় অপমান সে কিভাবে মেনে নেবে? মেনে নিতে হবে। সালামি পেতে হলে কত কি আত্মত্যাগ করতে হয়, এটা তো তেমন কিছু না। নিজেকে বুঝ দিয়ে উঠে দাঁড়ালো। আরশের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরশ ভাইয়া, সালামিটা। আরশ চোখ মুখে অবাকতা নিয়ে সে এমন করল যেন এই মুহূর্তে আকাশ থেকে পড়েছে। সে বোঝেইনি নুসরাত কিসের কথা বলছে। সালামি কি? আরে, আপনাকে সালাম করলাম না, তার সালামি। ও, তুই সালাম করেছিস? নুসরাত মাথা উপর নিচ নাড়াল। কিন্তু সালাম কোথায় করলি? আমি তো শুনতে পেলাম না। নুসরাত চোয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। মিনমিন করে বলল, সালাম করেছি, সালামি দিন। আবার সালাম কর। আগেরবার কিভাবে সালাম করেছি শুনতেই পাইনি। নুসরাত চুপচাপ হজম করে নিল। তার তো আরও কাজ আছে। এখনও হেলাল সাহেব, নাসির সাহেব, শোয়েব, সোহেদ, জাইন, জায়ান, ইসরাত, ইরহাম সবার কাছ থেকে সালামি আনা বাকি। এরপরে রয়ে গেল চাচিরা। এই ব্যাটার চক্করে পড়ে এখন লেট হয়ে যাচ্ছে। নুসরাত ঝটপট হাঁটু মুড়ে বসল। পা ধরে সালাম করল। আসসালামু আলাইকুম জামাই, এবার সালামিটা দিন। আরশ সালামি দেওয়ার জন্য পকেটে হাত ঢুকালো না। হাত তুলে আড়মোড়া ভাঙল। ঈদের দিন সে গালাগালি করে মুখ নষ্ট করতে চায় না, তাই ঢোক গিলে আরশের হেয়ালিপনা হজম করে নিল। দাঁত কামড়ে শ্বাস টেনে নিল। আরশ নুসরাতের দিকে আর চোখে চেয়ে নিল। মুচকি হাসল। রেগে যাচ্ছে নুসরাত। তার মিশন সাকসেসফুল। আরশ মুখ আবার গম্ভীর করে পা বাড়াতে নেবে নুসরাত তার পা টেনে ধরল। আরশ পেছন ঘুরে তাকিয়ে বলল, কি? নুসরাত রাগে মুখ লাল করে বলল, সালামি দিন। এখন না, ঘুম থেকে ওঠার পর দেব। তাহলে ঘুম থেকে ওঠার পর বললেন না কেন সালাম করার কথা? সালামি না দিলে আজ এখানে আরাফাতের ময়দান হয়ে যাবে। আরশ কপালে গাঢ় ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। পা ছাড়। সালামি হলো মানুষ নিজ ইচ্ছায় দেবে তাই। এখন আমি চাইলে তোকে সালামি দিব, না চাইলে নেই। তুই কি কিছু করতে পারবি? নুসরাত আরশের পা ছাড়ল না, ধরে মেঝেতেই বসে রইল। আজ তাকে সালামি না দিলে এই পাশে ছাড়বে না। আরশ নুসরাত সহ পা টেনে নিয়ে গিয়ে বিছানায় বসল। আরাম করে শুয়ে পড়ল বিছানায়। নুসরাত সালামি না পেয়ে রাগে আরশের পায়ে ২-৩টার মতো চিমটি কাটল। আরশের পা থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে এসে নিজের পা থেকে স্লিপার খুলে আরশের দিকে ছুঁড়ে মারল। আরশ মাথা সরিয়ে নিল কিছুটা। মাথা না সরালে এই জুতো তার মুখে পড়ত। নুসরাতের দিকে তির্যক দৃষ্টিতে তাকালো। সালামি না দেওয়ার জন্য তুই পুরুষ নির্যাতন করছিস, সেই মনিও। জামাইয়ের দিকে তুই স্লিপার ছুঁড়ে মারিস। তোর এই অধপতন আমি মেনে নিতে পারলাম না। স্বামী হিসেবে তো একদমই না। নুসরাত শুনল না এসব কথা। মুখ গোমরা করে বসে রইল আরশের পা চেপে ধরে। আরশ কিছুক্ষণ পর উঠল ওয়াশরুমে যাওয়ার জন্য। নুসরাত তখনও পা চেপে ধরে বসে আছে। পা টেনে টেনে হেঁটে গেল ওয়াশরুমের দরজার সামনে। নুসরাতের দিকে তাকিয়ে দুষ্টু হাসল। ভ্রু চেয়ে জিজ্ঞেস করল, তুই কি আমার সাথে ওয়াশরুমে যেতে চাচ্ছিস? নুসরাত কথা বলল না। আরশের পা জড়িয়ে ধরে মাথায় ঠেস দিয়ে বসে রইল। আরশ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, নিশ্চুপতা সম্মতির লক্ষণ। নুসরাত নড়ল না, পা ধরেই বসে রইল। আমার পা ছাড়, ওয়াশরুমে যেতে দে, নইলে এখানেই হয়ে যাবে। নুসরাতের ভেতর থেকে কথা বের হলো এবার। নাক ফুলিয়ে বলল, করে দিন, আমার কি। আরশ নুসরাতের পা ঘেঁষে ধুম করে বসে গেল।
নুসরাতের হাত পা থেকে ছাড়াতে চাইল, কিন্তু নুসরাত ছাড়ল না। আরশ হার মানল। ওয়াশরুমে যেতে হলে তাকে টাকা দিতে হবে। নুসরাতের হাতে ৫ টাকার দুটো নোট গুঁজে দিল। নুসরাতের ৫ টাকা দেখে আরও মাথা গরম হয়ে গেল। রাগে হাতের কাছে কিছু না পেয়ে আরশের পা ছেড়ে দিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরল। পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়ে এসে গালে কামড় মেরে দিল। আরশ দাঁতে দাঁত চেপে বসে রইল। নুসরাতের যতক্ষণ পর্যন্ত রাগ মিটল না, ততক্ষণ পর্যন্ত গালে কামড় মেরে বসে রইল। ধীরে ধীরে আরশের গাল ছেড়ে দিল সে। আরশ হাসকি গলায় বলল, শেষ? রাগ কমেছে? নুসরাত আরশের গাল খামচে ধরল। চুলের মুঠি ধরে মাথা এদিক সেদিক ঝাঁকালো। নুসরাত শ্বাস ফেলে আরশকে ছেড়ে দিল। আরশ শব্দ করে হেসে নুসরাতের মুখ নিজের ২ হাতের তালুতে চেপে ধরল। গাল ছেড়ে এক হাত চলে গেল কানের লতি বেয়ে পেছনের দিকে ঘাড়ে। হাত দিয়ে নুসরাতের মাথা টেনে কাছে আনল নিজের মুখের সামনে। গম্ভীর গলায় বলল, আমি একা কেন লাভ বাইট নিয়ে ঘুরব? কথা শেষ করে নুসরাতের গলার মধ্যে হামলা করল। সূচালো দাঁতের সংঘর্ষে নরম ত্বক কেটে গিয়ে রক্ত বের হলো। আরশের মুখে যখন নোনতা নোনতা লাগলো, তখন গলা ছেড়ে দিল। নুসরাত দাঁত কামড়ে বসে রইল। ব্যথা পাওয়ার জন্য চোখের কোণ লাল হয়ে আছে। আরশের গালের দিকে চোখ পড়তেই দেখল কামড়ের দাগ বসে গেছে। আরশ নুসরাতের দিকে তাকিয়ে ফিসফিস করে গম্ভীর গলায় বলল, দ্য মার্ক আই লেফট অন ইউর নেক লুকস বিউটিফুল অন ইউর ভলক্যানো। নুসরাত কথা বলল না। পকেট হাতড়ে ৫০০ টাকার দুটো নোট বের করে আরশের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার মতো গরিবকে আমি সালামি দিয়ে দিলাম। এসব গরিবই কেন আমার ভাগ্যে জুটল? আরশ নুসরাতের কাঁধ জড়িয়ে ধরল। কপালের সাথে কপাল লাগিয়ে নুসরাতের মুখে শিহরণ জাগানো শ্বাস ফেলল। নুসরাত ভেতরে ভেতরে কম্পিত হলো, তবুও নড়ল না। স্বাভাবিক থাকার চেষ্টা করল। আরশ নুসরাতকে জড়িয়ে ধরল বুকের মাঝে। নুসরাত ছটফট করল ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আরশ ছাড়ল না। ইসরাত আর জাইন নিচে নেমে বাপ চাচা সবাইকে একসাথে সালাম করল। সবাই মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। আরশ আর নুসরাত আসলো নিচে। দুইজনের অবস্থা দেখে সবাই আঁতকে উঠল। আরশের গালে 1 টাইম লাগানো, নুসরাতের গলায়ও 1 টাইম লাগানো। দুজনের দিকে হেলাল সাহেব সন্দেহী নজরে তাকিয়ে বললেন, দুজনে কি এবার একজন আরেকজনকে নাইফ দিয়ে মেরে দিয়েছ? তোমাদের কি কোনো উন্নতি হবে না? আরশ নুসরাত কোনো কথা বলল না। পায়ের নখ খুঁড়তে লাগলো মেঝেতে। নুসরাত গম্ভীর মুখ করে নাসির সাহেবকে গিয়ে পা ধরে সালাম করল। হাত পেতে দিল উপরে। নাসির সাহেব পকেট থেকে ৫০ টাকার নোট বের করে হাতে গুজে দিলেন। নুসরাত জানে কত টাকা। হাতের মুঠ খুলে যাওয়ার প্রয়োজন বোধ করল না। সবাইকে মুখ দিয়ে সালাম দিল। সৈয়দার সোহেব ২০০ টাকা দিলেন। বললেন, ক্যাশ নেই আমাদের কাছে। নুসরাত কথা বাড়ালো না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। আরশের দিকে হেলাল সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি দিয়েছ ওকে? জি। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছে? নুসরাত নাক মুখ ছিটকে বৃতৃষ্ণা নিয়ে বলল, জি ১০ টাকা দিয়েছেন। আমি ওনাকে ১,০০০ টাকা সালামি দিয়েছি। সালাম করেননি আমাকে, তবুও দিলাম। বুঝতে হবে না? বড়লোকস মানুষ আমি। হেলাল সাহেব হেসে উঠলেন হা হা করে। জাইনের দিকে তাকাতেই জাইন মাথা নাড়ালো, সে সালামি দিয়েছে। ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি পেয়ে খুশি? ইসরাত মাথা নাড়ালো। ইরহাম সিঁড়ি দিয়ে হৈ হুল্লোড় করে নিচে নেমে আসলো, সাথে আহান, আরিশা, অনিকা। আহান এসে আরশকে সালাম করল। সালামির জন্য হাত পাতল। আরশ পকেট থেকে মানিব্যাগ বের করতে নেবে আহান বলল, ভাইয়া, তোমার গাল এভাবে ফুলে গেল কেন? আর মুখটা লাল হয়ে আছে কেন? আহানের কথা শুনে সবাই আরশের দিকে দৃষ্টি দিল। আরশ সকলের দৃষ্টির কবলে পড়ে থতমত খেয়ে বলল, কি? এভাবে তাকানোর কি আছে?
কাঠফাটা রোদের দাপটে জনজীবন বিরক্ত। শীতেও শীত ঠিকভাবে পড়েনি, আর এখন শীত শেষ হওয়ার আগেই গরম পড়ে গিয়েছে। সময়ের বিবর্তনে জাইনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রুপটা এখন ডেভেলপমেন্ট করছে। তার ইচ্ছা আছে এটা আরও বড় করার, তাই ফ্রান্সের একটা ব্রাঞ্চ খোলার চিন্তা মাথায় ঘুরছে। কিন্তু একটা থেকেই যায়, এটার জন্য সরকারের পারমিশনের প্রয়োজন, আর এই পারমিশন পেতে হলে আবেদন করতে হবে, আর তার জন্য ওখানে যেতে হবে। জাইন চিন্তাভাবনা একপাশে ফেলে পাসপোর্ট চেক করলো। পাসপোর্টের ডেটের এখনও 15 দিনের মতো আছে। ইসরাতের পাসপোর্টের ডেট দেখার জন্য তার রুমে গেল। তন্ন তন্ন করে খুঁজল পাসপোর্ট ব্যাগ, কিন্তু খুঁজে পেল না। বিরক্ত হয়ে যখন ফিরে যেতে চাইল, তখন হঠাৎ চোখ পড়ল মিররের পাশে রাখা ছোট্ট ব্যারিস্টুলের উপর। জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল, একবার উঁকি মারল বাহিরে। কাউকে না দেখে বুকের ধকধক শব্দ নিয়ে এগিয়ে গেল ব্যাগের দিকে। ব্যাগের চেন খুলে দরজার দিকে তাকালো। না, কেউ নেই। নিজেকে শাসায়, এটা তোর নিজের বাড়ি, তুই কেন ভয় পাচ্ছিস? তুই তো আর কিছু চুরি করছিস না জাইন। জাইন ব্যাগ খুলে কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে ব্যাগের চেন লাগিয়ে নিজ জায়গায় রেখে দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। তড়িঘড়ি করে যেতে গিয়ে ইসরাতের সাথে ধাক্কা খেল। চোখ ফিরিয়ে জাইন সামনে ইসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ছিটকে দূরে সরে গেল। ইসরাত ভ্রু বাঁকালো। জাইনের দিকে সন্দেহী নজরে তাকিয়ে বলল, কি হয়েছে? চোরের মতো করছেন কেন? জাইন গম্ভীর গলায় বলল, কি কি চোরের মতো করছি? ইসরাত শীতল চোখে তাকিয়ে বলল, এই তো চোরের মতো করছেন, আর আমি আপনাকে নর্মাল একটা কোশ্চেন করেছি, আর আপনি এমন তোতলাচ্ছেন কেন? জাইন রাগী গলায় বলল, তো তুমি আমাকে সন্দেহ করছো? ইসরাত থতমত খেয়ে বলল, আমি সেটা কখন করলাম? জাইন ঢোক গিলল, মিছিমিছি রাগ কণ্ঠে আনতে চাইল। তোমার কথা দ্বারাই তা প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত পেছন ফিরে বলল, কি হয়েছে আপনার? এরকম রাগ করছেন কেন? আমি কি করেছি? জাইন নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। ইসরাত বিড়বিড় করে বলল, কি এমন বললাম যে রাগ করে চলে গেল? জাইন রুমে ঢুকে শান্তির শ্বাস ফেলল। ইসরাতের পাসপোর্ট পকেট থেকে বের করে ভিলেনের মতো করে ঠোঁট বাঁকা করে হাসল। পাসপোর্টের ডেট চেক করতেই চোখে পড়ল ইসরাতের পাসপোর্টের ডেট শেষ হবে মেয়ের শেষের দিকে। জাইন নখ মুখে দিল। নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো ইসরাতকে নিজের সাথে কিভাবে নেবে। মাথায় কিছুই আসলো না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। পায়চারি করতে লাগলো এদিক সেদিক, আর ভাবতে লাগলো কি করা যায়, কি করলে ইসরাতকে নিয়ে যেতে পারবে। তার চিন্তার মধ্যেই রুমের বাহির থেকে নক করার শব্দ আসলো। জাইন বিরক্তির চোখে তাকিয়ে বলল, আসো। ইসরাত রুমে প্রবেশ করলো ধীর গতিতে। জাইন একবার তাকালো। এই মেয়ে হাঁটলে একটা পিঁপড়াও মরবে না মনে হয় তার কাছে। ইসরাত ধীরে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিয়ে পিঠে ছড়িয়ে দিতেই জাইন এসে পেছন থেকে ইসরাতের কোমর চেপে ধরল। হাত পেছন থেকে নিয়ে এসে সামনে রাখল। নাক ডুবালো ঘাড়ে, শ্বাস টেনে নিল। নাকে লাগলো বেলি ফুলের সুবাস। ইসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের কাঁধ ধরে নিজের দিকে ফিরাতেই দরজায় নক পড়ল। জাইন দরজার দিকে তাকিয়ে বকে উঠল। ইসরাতের কাঁধ ছেড়ে দিয়ে দূরে সরে গেল। দরজার বাহির থেকে বাচ্চা বাচ্চা কণ্ঠে আহান বলল, ভাইয়া, সকালে নাস্তা করার জন্য ডাকা হচ্ছে। জাইন গম্ভীর গলায় বলল, আসছি, তুমি যাও। আহান গেল না। মিনমিন করে বলল, আম্মু বলেছে আপনাকে সাথে নিয়ে আসার জন্য। জাইন বিরক্তির শ্বাস ফেলল। ইসরাত জাইনের অবস্থা দেখে ঠোঁট এলিয়ে হাসল। জাইন বড় বড় পা ফেলে বের হয়ে আসলো রুম থেকে। ইসরাতও পেছন পেছন আসলো। সিঁড়ির সামনে গিয়ে দেখতে পেল নুসরাত মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে।
আর আরশ নুসরাতের সাথে বকবক করছে। জাইন বিড়বিড় করল, আজ কি সূর্য উল্টো দিকে উঠেছে, নাকি তার দিক পরিবর্তন করেছে? ইসরাত জাইনের কানে ফিসফিস করে বলল, ওটা আপনার না জানলেও চলবে, ওসবের জন্য নাসা আছে। জাইন কথা বাড়ালো না, নুসরাতের পাশ কাটিয়ে চলে গেল। খাবার টেবিলে সবার শেষে এসে উপস্থিত হলেন মেহেরুন্নেসা। আজকাল ওনার ফ্যাশন চেঞ্জ হয়েছে। বাড়িতে শাড়ির বদলে মেহেরুন্নেসা কুর্তি আর প্যান্ট পরে ঘোরেন। ঠোঁটে লেগে থাকে মিষ্টি হাসি। এখন তিনি চা আর পান খান না। ওনার মতামতে ওসব গরিবরা খায়, উনি খান ব্ল্যাক কফি। খেতে তিতা লাগলেও মেহেরুন্নেসা খাওয়ার চেষ্টা করেন, এমন ভাব করেন যেন কিছুই হয়নি। আরও অনেক কিছুর পরিবর্তন হয়েছে। নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছেন তিনি। রোজ সকালে এখন শসা, গাজর, ফ্রুটস আর টমেটো দেওয়া সালাদ খান। এসবে বিরক্ত হেলাল সাহেব। মেহেরুন্নেসার এসব কাজে কিছু বলতে পারেন না। মা বলে শুধু মুখ বুজে সহ্য করতে হচ্ছে। মেহেরুন্নেসা চোখে চশমা নিয়ে এসে বললেন, বড় বউ। জি আম্মা। নাইফ আর কাঁটা চামচ কই? লিপি বেগম তড়িঘড়ি করে কিচেন থেকে ছোটোখাটো নাইফ এনে দিলেন। মেহেরুন্নেসা বিরক্তি স্বরে বললেন, বড় বউ, তোমার খেয়াল কোথায় থাকে? দুঃখিত আম্মা, ভুলে গিয়েছিলাম। মেহেরুন্নেসা শাসানো গলায় বললেন, এরপর থাইক্কা যেন মনে থাকে কথাটা। মেহেরুন্নেসা নুসরাতের দিকে তাকিয়ে বললেন, তুই আমারে ইংলিশ শিখাইবি কবে থাইক্কা? নুসরাত গম্ভীর গলায় বলল, শিখাবো, আমার কিছু কাজ আছে অফিসের, ওগুলোর রিপোর্ট জমা দিয়ে শিখাবো তোমায়। মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব বিরক্তির স্বরে বললেন, আম্মা, তুমি এখন ইংলিশও শিখবে? শিখুম। কখন কোনটার দরকার লাগে তা তো আর কওন যায় না। বিপদ আপদ বলে কয়ে আসবে না, তাই আমি এখন থেকেই প্রস্তুতি নিতাছি। হেলাল শ্বাস ফেলে খাবার খেতে মন দিলেন। কপালে তৈরি হলো গাঢ় ভাঁজ। মেহেরুন্নেসার মাথা থেকে এসব কথা কিভাবে ঝেড়ে ফেলবেন এখন সেটা বড় চিন্তার বিষয়। এসব কি মেনে নেওয়া যায়? এই বয়সে এসে মায়ের কর্মকাণ্ডে হেলাল সাহেব প্রচুর ব্যথিত। দুপুরে ইসরাত রুমে আসতেই জাইন পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। ইসরাত ছাড়তে চাইলেও ছাড়ল না। এত দেরি করে রুমে আসছো কেন? ইসরাত মিনমিন করে বলল, একটু কাজ ছিল। জাইন ইসরাতকে নিজের দিকে ফিরিয়ে নাকের সাথে নাক স্পর্শ করতেই বাহির থেকে নখের শব্দ আসলো। জাইন তিক্ত নিঃশ্বাস ফেলল। দরজা খুলে বাহিরে না তাকিয়ে জোর গলায় বলতে নিল, কি সমস্যা? বলার আগেই নাজমিন বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের কথা মুখের ভেতর আটকে নিল। গম্ভীর মুখ বানিয়ে তাকিয়ে রইল সামনের দিকে। নাজমিন বেগম বললেন, বাবা, তোমাকে নিচে ডাকছে। আর ইসরাত কোথায়? জি রুমে। ওকে আসতে বলো, কিচেনে তরকারি যে বসিয়ে এসেছিল তা তো পুড়ে ছাই হয়ে গেল। জাইন নিজের ভেতরের রাগ ভেতরে পুষে নিয়ে বের হয়ে আসলো। শান্ত গলায় বলল, ইসরাত রুমে আছে, আপনি গিয়ে বলে আসুন চাচি, আমি যাচ্ছি। জাইন রাগ চেপে কোনো রকম নিচে গেল। ড্রয়িং রুমে যেখানে সবাই বসে আছে। নুসরাত পায়ের উপর পা তুলে চোখে চশমা এঁটে হাত নাড়িয়ে কথা বলছে। কথা বলার স্টাইলটা প্রফেশনালদের মতো। জাইন গিয়ে বসল। ইরহাম আর জায়ানও বসে আছে। মন দিয়ে তারা নুসরাতের কথা শুনছে। নুসরাত আরশের দিকে তাকালো না, সৈয়দের দিকে তাকিয়ে বলল, শারদ মালত্রা আমাকে মেইল করেছেন অ্যান্ড জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি ওনার কাছে থাকা পারফিউম স্যাম্পল পাঠাবেন। আরশ নুসরাতের দিকে তাকিয়ে বলল, তোর কাছে থাকা রিপোর্টগুলো এখনও সাবমিট করিসনি কেন? নুসরাত আরশের দিকে তাকালো না, মুখ গম্ভীর করে বলল, আরও দুটো ফাইল চেক করা বাকি রয়েছে। আরশ ও বলল। হেলাল সাহেব নুসরাতকে জিজ্ঞেস করলেন, কীরকম লাগছে ব্যবসার কাজ করতে? নুসরাত চোখ তুলে এক পলক চাইল। চুলগুলো খোপা করতে করতে বলল, ভালো। হেলাল সাহেব অনিকার দিকে তাকালেন।
অনিকা চোখ নামিয়ে নিল নিচের দিকে। তুমি কবে যোগ দিচ্ছ ব্যবসায়? জি, খুব তাড়াতাড়ি। লিপি বেগম দুপুরের খাবার খেতে ডাক দিলেন। নুসরাত চোখে চশমা ঠেলে নাকের ডগায় তুলল। তার চোখ জ্বালা করছে। মনে হচ্ছে আবার অ্যালার্জি বেড়েছে। দুপুরের খাবার সময় শুধু চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ হলো না। রাতের বেলা জাইন বাহির থেকে হাঁটাহাঁটি করে রুমে এসে ইসরাতকে দেখল বিছানায় শুয়ে আছে। জাইন লাফ দিয়ে বিছানায় উঠে ইসরাতকে জড়িয়ে ধরল। আরে, এভাবে জড়িয়ে ধরলেন কেন? আমার রোমান্স করতে ইচ্ছে করছে। আজ সারাদিন তোমাকে পাইনি। যখনই রোমান্স করতে গিয়েছি কেউ না কেউ চলে এসেছে। এখন আর ছাড়াছাড়ি নেই। ইসরাত জাইনের দিকে নির্লিপ্ত চোখে তাকালো। জাইন ইসরাতের গালে চুমু দিতে গেল এমন সময় আবার দরজায় নক হলো। জাইন নাকমুখ কুঁচকে রাগী দৃষ্টি ছুড়ে দিল দরজার দিকে। ইসরাত জাইনের দিকে তাকিয়ে অট্টহাসিতে মেতে উঠল। বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি খেল। জাইন দরজা খুলে জায়ানকে দেখে নাকমুখ আরও কুঁচকে ফেলল। কি চাই? আর এখানে কি? আরে ভাই, অনেক দিন হলো আমরা আড্ডা দিই না, তাই আজ আড্ডা দিতে ইচ্ছে করছে। চল সবাই মিলে আড্ডা দিই। জাইন প্রচণ্ড বিরক্তি নিয়ে জায়ানকে বলল, এটা কি আড্ডা দেওয়ার সময়? এটাই তো আড্ডা দেওয়ার সময়। আর কতদিন হলো ইসরাতের সাথে ভালোভাবে কথাও বলিনি। কথাটা বলে জায়ান মাথা উঁচিয়ে ইসরাতকে হাই দিল। ইসরাত বিনিময়ে হালকা হাসল, হেসে হাই করল। জাইন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জায়ানকে মাথা ধরে ঝুঁকিয়ে পিঠের মাঝ বরাবর কিল বসালো। আরে ভাই, মারছিস কেন? জাইন কথা না বলে জায়ানের পিঠে আরও দুই একটা কিল বসিয়ে বড় বড় পা ফেলে বের হয়ে গেল। যেতে যেতে ভাবল, এই বাড়িতে থাকলে জীবনেও রোমান্স করতে পারবো না। রোমান্স করতে হলে এই বাড়ি ছাড়তে হবে। রোমান্স না করলে কি ভবিষ্যৎ প্রজন্ম আসবে? হুম, না, আসবে না। তাই জাইন নিচে নামতে নামতে প্ল্যান করে ফেলল, আর এই দেশে না। পাসপোর্টের ডেট পিছিয়ে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কোরবানি তাকে দিতেই হবে। রাতের খাবার খেয়ে এসে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে নুসরাত চুপচাপ বসে পড়ল। পায়ের ওপর বালিশ রেখে ল্যাপটপে শাটার অন করে পাশ দিয়ে কিবোর্ডে হাত চালাতে লাগলো। আরশ রুমে এসে দরজা লাগালো শব্দ করে। নুসরাত ফিরে তাকালো না। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে নুসরাতের সুন্দর করে রাখা লোশনগুলো ফেলে দিল। একবার আয়নার দিকে তাকিয়ে দেখল নুসরাত তাকাচ্ছে কিনা। না, নুসরাত তাকাচ্ছে না। কীরকম নির্লিপ্ত হয়ে বসে তার নিজের কাজ করছে। আরশ হেঁটে নুসরাতের পাশে গিয়ে বসল। নুসরাত আর চোখে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, হাসল মনে মনে। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসে ল্যাপটপের শাটার বন্ধ করে দিল। নুসরাত শাটার খুলতে নেবে আরশ ল্যাপটপ হাত থেকে টেনে নিয়ে গেল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কথা বলছিস না কেন? ঠান্ডা গলায় বলল, কি কথা বলবো? যা ইচ্ছে তাই। নুসরাত কথা বলল না। বিছানার মাঝখানে রাখা ফোন হাতে নিতে যাবে আরশ ছো মেরে মোবাইল নিল নিজের হাতে। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো। আরশের পানে এক পলক দৃষ্টি দিয়ে বারান্দার দিকে তাকিয়ে রইল। আরশ নুসরাতের মুখ দুই হাতে চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নুসরাত ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। আরশ নুসরাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কিছু বলতে চাই। নুসরাত গম্ভীর দৃষ্টি এবার আরশের দিকে স্থির করল। মুখ দেখে বোঝা গেল না মনোভাব কি। নির্লিপ্ত চোখে তাকিয়ে বলল, কি বলবেন বলুন। নুসরাতের দিকে তাকিয়ে ঢোক গিলল আরশ। ভয়ে ভয়ে তাকিয়ে রইল। মিনমিন করে আওড়ালো, আজকাল তোকে দেখলে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। নুসরাত অবাক দৃষ্টিতে আরশের দিকে তাকালো। এমন ভাব করল যেন কিছুই বোঝেনি। কুটিল হেসে বলল, তাই নাকি? মনে হচ্ছে অনেক জটিল সমস্যা। আরশ উপর নিচ মাথা নাড়াতে গিয়েও নাড়ালো না। নুসরাতের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। নুসরাত আরশের হাত মুখ থেকে সরিয়ে দিল।
নিজের হাত নিয়ে গালে রাখল। তর্জনী আঙুল থুতুনিতে রেখে ভাবার মতো করে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ পর গাল থেকে হাত নামিয়ে আড়সের পানে দুঃখী দুঃখী মুখ বানিয়ে ঠোঁট উল্টিয়ে চাইল। ঢং করে মুখ কাদো কাদো করে বলল, মনে হচ্ছে আপনার হৃৎপিণ্ডটা পুরনো হয়ে জং ধরে গিয়েছে। এটা চেঞ্জ করে নতুন একটা হৃৎপিণ্ড বসাতে হবে, না হলে পৃথিবী থেকে টাটা গুড বাই হয়ে যাবেন। তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যান। আড়স কর্ধে চোয়াল শক্ত করে নিল। নুসরাতের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলল, ঢং করবি না, আমি সিরিয়াস নুসরাত। তো আমি কি ঢং করছি? আমিও সিরিয়াস। যান না, যান, ডাক্তারের কাছে যান। তাহলেই তো জানতে পারবেন গতি বাড়ার কারণ কি। ডাক্তার খুঁজে বের করে দেবে। আড়স ঢোক গিলল। এটা তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করছে, তা আড়স ভালোই জানে। চুপ করে কিছুক্ষণ বসে থাকল। ঠোঁট কামড়ে ভাবল কিভাবে কনফেস করবে নিজের অনুভূতি। নুসরাতের হাত চেপে ধরে হাঁটু গেড়ে বিছানার পাশে বসল সুঠাম দেহের ছেলেটা। পুরুষালী ধারালো চোয়ালে কিছুটা নমনীয়তা নেমে আসলো। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল একদৃষ্টিতে কিছুক্ষণ নিজের ব্যক্তিগত নারীর দিকে। ভয় লাগছে নুসরাত কিভাবে রিয়্যাক্ট করবে সেটা নিয়ে। নিজের ভয়কে একপাশে ফেলে দিয়ে আড়স নুসরাতের মেয়েলি নরম দুই হাত নিজের মুঠোয় পুরে নিল। ঢোক গিলে আওড়ালো, আমি আমার হার স্বীকার করে নিচ্ছি। আমি তোর মায়ায় পড়েছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি যা যা বলেছি তার জন্য আমি মাপ চাইছি। তুই আমার ভুলগুলো ক্ষমা করে দে। আমরা দুজন মিলে একটা সুন্দর জীবন সাজাই। এত মারামারি ঝগড়াঝাটি চ্যালেঞ্জ দিয়ে কি হবে? জীবনটা তো ছোট্ট। তাহলে ছোট্ট জীবনটা একটু হাসি খুশিভাবে উপভোগ করি। তোকে আমি সেদিন যা যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত। তুই তোর অভিযোগগুলো আমাকে বলতে পারিস, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমিও সেরকম একজন। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। যা যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সব ভুলে গিয়ে সুন্দর একটা রঙিন জীবন সাজাই আমরা। নুসরাত তাচ্ছিল্যের হাসি হাসল। ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশ ধীরে ধীরে নুসরাতের হাতের মধ্যে মাথা রাখল, চোখ নিচে নামিয়ে নিল। সে একবারও নুসরাতের দিকে চোখ তুলে তাকালো না। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলছেন এসব? আমি বুঝতে পারছি না। ঢং করবি না নুসরাত, তুই সব বুঝতে পারছিস আমি জানি। নুসরাত শব্দ করে হাসল। ক্যানাইন দাঁত বের করে ঠোঁট বাঁকালো। নুসরাত নিজের হাত আরশের মুঠো থেকে বের করে নিয়ে এসে বলল, চ্যালেঞ্জে হেরে গেলেন সৈয়দ আরশ হেলাল। কি বলেছিলেন যেন? নুসরাত, চ্যালেঞ্জ ধরতে যাস না, গো হারান হারবি। নুসরাত কথাগুলো বোকা চেহারা বানিয়ে বলল। পর মুহূর্তেই গলা কঠিন করে বলল, হেরে গেলেন তো আপনি। নুসরাতের গলা প্রচুর শান্ত শোনালো। আমি তো বলেছিলাম আজ না হোক কাল আপনি আমার প্রেমে পড়বেন। দেখেছেন, আমার কথা মিলে গেল। তাহলে এখানেই এসবের সমাপ্তি টানি। অনেক ঢং, অনেক নাটক, অনেক অভিনয় হয়েছে। আমি আপনার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। এই দেখুন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। কিছুক্ষণ থামল মেয়েটা। আরশ ততক্ষণে অক্ষিকোটরে পানি নিয়ে নুসরাতের পানে তাকিয়ে আছে। চোখে মুখে ফুটে উঠেছে নিদারুণ অবকাতরতার রেশ। আরশের দিকে এক পলক তাকালো নুসরাত। অতপর বজ্রকণ্ঠে হিসহিসিয়ে বলল, তাহলে এবার ডিভোর্সটা হওয়া উচিত। খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমি লয়ারের সাথে কথা বলেছি। 2-1 দিনের মধ্যে চলে আসবে ডিভোর্স লেটার। আর বাড়ির মানুষদের তো জানাতে হবে সব কিছু। তাহলে আগামীকাল সকালেই জানিয়ে দিই কিভাবে আমাদের বিয়ে হলো, কেন হলো, কী জন্য হলো। আগামীকালই সবাইকে জানিয়ে দেব। যান, আজ থেকে আপনি মুক্ত। আমার মতো কালো মেয়ে, বেয়াদব, অভদ্র, আত্মসম্মানহীন বউকে নিয়ে থাকতে হবে না। আপনাকে মুক্ত করে দিলাম।
আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে সংসার করুন। এবার আমাকে বিদায় জানান। আমি যাচ্ছি আমার নানার বাসায়। আরুষের চোখের ভেতর ধীরে ধীরে লাল রং ধারণ করতে শুরু করল। হাত শক্ত করে নিজের রাগ আয়ত্তে আনার চেষ্টা করল, কিন্তু নুসরাতের মুখে ডিভোর্সের কথা শুনে নিজের রাগ সামাল দিতে পারল না। দাঁতে দাঁত চেপে শক্ত হাতে নুসরাতের গাল চেপে ধরে হিংস্র কণ্ঠে আওড়ায়, ডিভোর্সের কথা মুখে আনবি না। কিসের ডিভোর্স? এসব কথা বললে মুখ ভেঙে দেব। নুসরাত হাসল। আজ তার হাসির দিন। সে জিতে গিয়েছে। শেষ হোক সব এখানেই। ডিভোর্স লেটার ঠিক সময়ে এসে যাবে। নুসরাত আরশের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। বিছানা থেকে উঠে রুম থেকে যেতে নেবে আরশ নুসরাতের হাত চেপে ধরল। চোখের কোণে জমা হলো পানির অস্তিত্ব। তুই বললে আমি তোর পা ধরব, তবুও ডিভোর্সের কথা বলবি না? আমি আমার ভুল মেনে নিচ্ছি। আমার ভুল হয়েছে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি মানছি। তবুও ক্ষমা করে দে। নুসরাত আরশের দিকে ফিরে তাকালো না। হাত ছাড়িয়ে সামনের দিকে চলে যেতে চাইল। আরশ ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে পানি গড়িয়ে থুতুনি হয়ে গলার নিচে চলে গেল। নুসরাতের হাতের মধ্যে নিজের চোখ চেপে ধরে আরশ বিড়বিড় করে বলল, আমার সাথে তোর সুন্দর ব্যবহার করতে হবে না। আমি তুই যেভাবে থাকতে চাইবি ওইভাবেই থাকতে দেব। আমি তোর কোনো কাজে বাধা দেব না। আমি লজ্জিত তোকে বডি শেমিং করাই। আমি তোকে আত্মসম্মানহীন বলার জন্য তুই কষ্ট পেয়েছিস। আচ্ছা আচ্ছা, আমি সব কিছু ফিরিয়ে নিচ্ছি। তবুও তুই এত নিষ্ঠুর হোস না আমার প্রতি, প্লিজ। নুসরাত নড়ল না। তার চোখে এখনো ভাসে সেই দিনের কথা। সে আরশের কান্না দেখল। খারাপ লাগছে তার। কিন্তু সেদিন তো নুসরাতেরও খারাপ লেগেছিল। নুসরাতকে তো কেউ সান্ত্বনা দেয়নি। নিজেকে নিজেই সামলেছে। একদম ঠিক হয়েছে আরশের সাথে। সে মাফ করবে না আরশকে। নুসরাত পাষাণের মতো দাঁড়িয়ে রইল স্থির। আরশ নুসরাতের হাত ছেড়ে দিয়ে মুখ চেপে ধরল হাতের তালুতে। আরশ এলোমেলোভাবে কথা বলতে লাগল। এক কথা ঘুরে ফিরে দুইবার তিনবার বলল। নুসরাতের গালে বারবার হাত দিয়ে চেপে ধরে কপালে কপাল লাগালো। কান্না মিশ্রিত গলায় বলল, এত নিষ্ঠুর হোস না আমার প্রতি। আমি সর্বসুখ নিয়ে এসে তোর পায়ের তলায় দিয়ে দেব। নুসরাতের গলা শান্ত। শক্ত গলায় কথা বলায় বোঝা গেল না ভেতরের মনোভাব। আরশের দিকে তাকিয়ে হাসল। নুসরাতের এই হাসি আরশের কাছে মনে হলো বড্ড নিষ্ঠুর। হাসি কি শুধুই নিষ্ঠুর? এই রমণীটি পুরো নিষ্ঠুর। এর মতো পাষাণ হৃদয়ের মানুষ আরশ আর দেখেনি। বুকে যে ক্ষত তা কিভাবে ভরবেন আরশ? আরশ নুসরাতের দিকে কান্না চোখে তাকালো। কান্না গলায় বলল, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া বাঁচব না। আই ক্যান লিভ উইদাউট ইউ। আই কান্ট সুইটহার্ট। নুসরাত হাসল আবার। পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। এই দেখুন, আমার সবাই থেকেও কেউ নেই, তবুও আমি মরিনি। আপনার বড় ভাইকে দেখুন, কি বলেছিল? ডেলাকে ছাড়া বাঁচবে না। কিন্তু দেখুন, এখন আপনার ভাইও বেঁচে আছে। ইসরাতের সাথে মানিয়ে নিয়ে ঠিকই সংসার ধর্ম পালন করছে। ওসব ভালোবাসা টালোবাসা কিছুরই এই পৃথিবীতে অস্তিত্ব নেই। মানুষ ভালোবাসে টাকা আর রূপকে। যার টাকা আছে তার মূল্য আছে, যার রূপ আছে তার মূল্য আছে। নুসরাত আরশের হাত মুখ থেকে ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বের হতে নেবে আরশ নুসরাতের পা চেপে ধরল। নুসরাত ছিটকে দূরে সরে গেল। চোখ মুখ উল্টে আরশের দিকে তাকাতেই আরশ মৃদু গলায় শুধালো, এবার তো মাফ করবি, তাই না? আমি পা ধরছি তোর। তুই যা বলবি তাই করব। আমি তোর সব ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করব। নুসরাত হাসল। আরশের কাছ ঘেঁষে বসল। হাত ছাড়াতে চাইল পা থেকে। আরশ ছাড়ল না। দুই হাতের দৃঢ়বন্ধনে আবদ্ধ করল পা। আরশ, পা ছাড়ুন। এসব কোন ধরনের আচরণ? আরশ ছাড়তে চাইল না পা।
নুসরাত জোর করে হাত ছাড়িয়ে নিল। রাগী চোখে তাকিয়ে উঠতে যাবে আরশ দুই হাত দিয়ে নুসরাতের মাথা দেয়ালের সাথে চেপে ধরল। নিজের হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে ভিজে চুমুতে রাঙিয়ে দিল পুরো মুখ। ঠোঁটের একপাশে গাঢ় চুমু খেল, যা শ্বাসরোধ করার মতো ছিল। নুসরাত ছটফট করল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, সরে যেতে চাইল এই দহনীয় অনুভূতি থেকে। আরশ ভ্রুক্ষেপ করল না, বল প্রয়োগ করল আরেকটু বেশি। নিজের হাতের মধ্যে মেয়েলি মুখটা চেপে ধরে রাখল। গালে চাপ পড়ায় ঠোঁট একটু ফুলে উঠতেই সূক্ষ্ম একটা চুমু খেল ঠোঁটের মধ্যে। নিজেকে সামলিয়ে নুসরাতকে এক প্রকার জাপটে ধরে পাজা কোলে তুলে নিল। বিছানার দিকে অগ্রসর হলো বড় বড় পা ফেলে। চোয়াল শক্ত করে নিয়ে ছুঁড়ে ফেলার মতো বিছানায় ফেলল মেয়েলি শরীরটা। শক্ত গলায় আওড়ালো, আজ বলেছিস ডিভোর্সের কথা, আরেকদিন যদি বের হয় তোরই মুখ দিয়ে ওই কথা, তাহলে তোরই মুখ ভেঙে হাত পা বেঁধে রাখবো। তুই না চাইলেও আমার সাথেই থাকতে হবে, আর চাইলেও আমার সাথেই থাকতে হবে। তোর ইচ্ছে হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু এখন সব আমার ইচ্ছায় চলবে। যদি ভালো লাগে থাকবি, না লাগলেও থাকবি। এটাই তোর শাস্তি আমাকে বিয়ে করার। আরশ রাগ করে রুম থেকে বের হয়ে গেল কান্না চোখে। যাওয়ার আগে রুমের বাহিরে মোটা একটা তালা ঝুলিয়ে গেল। নুসরাত শুধু তাকিয়ে রইল আরশের যাওয়ার পথের দিকে। মাথা ভন ভন করছে তার। আশপাশ নিস্তব্ধ হতেই নুসরাত নিজের চুল টেনে ধরল। নিজের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো শক্তি খাটিয়ে। সে জিতে গিয়েও হেরে গিয়েছে। তারপর বিছানায় মাথা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। নিস্তব্ধই রজনীতে নুসরাতের কান্নাটা বড়ই করুণ শোনাল। রাত 2টো কি 3টে। মুখের উপর গরম নিঃশ্বাস পড়ায় নুসরাত নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আরশের নুসরাতের নড়াচড়া মনে হয় ঠিক পছন্দ হলো না। মুখের একপাশ বিকৃতি ঘটালো, শরীরের একপাশ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। চোখ মুখ অন্য রকম। নুসরাতের মুখ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। ঠোঁটে ভেসে উঠল মৃদু হাসির ঝলক। গালের একপাশ উঁচু হয়ে গেল। পেট হঠাৎ গুলিয়ে উঠতেই বমি করার মতো মুখ বানালো আরশ। তারপর আবার সব ঠিক। আরশ ঢেকুর তুলল। মুখ দিয়ে বের হয়ে আসলো নিষিদ্ধ পানীয়র গন্ধ। আরশ হাসল ঠোঁট এলিয়ে। তারপর আবার কেঁদে উঠল মৃদু শব্দ করে। নুসরাতের কপালে কপাল ঘষল, নাকে নাক, ঠোঁটে ঠোঁট। গলায় তীব্র ক্ষোভে সুচারু দাঁত বসালো। তারপর আবার চুপ করে বসে রইল নুসরাতের পাশে। নুসরাত একবার নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। ঘুম কিছুটা হালকা হলো। এক চোখ খুলে তাকিয়ে দেখল আরশ উদ্ভট চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখের কোণ লাল হয়ে আছে। নুসরাত পাত্তা দিল না, নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটায় যেতেই আরশ মাথা ধুম করে ফেলে দিল নুসরাতের পেটের উপর। নুসরাত ঘুম থেকে ধরফর করে উঠল। পেটে আঘাত পাওয়ায় পেট চেপে মুখ কুঁচকে নিল। আরশ ওইভাবেই পড়ে রইল। দুই হাত দিয়ে বেষ্টনী তৈরি করল নুসরাতের পেটের কাছে। আরশকে ঠেলে দূরে সরাতে চাইল নুসরাত, কিন্তু আরশ সরল না। গো ধরে শুয়ে রইল। নুসরাত বড় করে শ্বাস ফেলল। আরশকে টেনে তুলল নিজের উপর থেকে। এক জায়গায় বসাতেই মাতালের মতো তাকিয়ে রইল। নুসরাত সূক্ষ্ম নজরে দেখল আরশের মুখের ভাবগতি। সন্দেহ করল আরশ মদ ধরনের কিছু খেয়েছে। নাক মুখের সামনে নিয়ে শুকতেই মুখের বিকৃতি করে নিল। আরশের মুখের সামনে থেকে মুখ সরিয়ে নিয়ে ওয়াক করে উঠল। আরশ নুসরাতকে ঠিকমতো শ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে নুসরাতের গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নুসরাত ধাতস্থ হওয়ার আগেই নরম ঠোঁটের উপর সংঘর্ষ ঘটল রুক্ষ ঠোঁটের। রুক্ষ ঠোঁটের পিষ্টনের সাথে দাঁতের আঘাতে ব্যথায় জর্জরিত হলো মেয়েলি ঠোঁট।
ঠেলে দূরে সরাতে গিয়ে হাত বাঁধা পড়ল আরসের হাতের নিচে। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম তখন আরস দূরে সরে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিল। নুসরাতের মনে হলো আরসের মুখ থেকে পাওয়া গন্ধ তার মুখের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। ওয়াক করে মুখ দিয়ে শ্বাস বের করতে নিল। আরস হাত দিয়ে মুখ চেপে ধরল। মাতাল গলায় হেসে বলল, শ্বাস ফেলবি না, মেরে ভর্তা বানিয়ে দেব। সেদিন তুই আমার। আরস ঠোঁটে হাত দিয়ে দেখালো, এখানে। নাকে হাত দিয়ে দেখালো, এখানে। বুকে হাত দিয়ে দেখালো, এখানে। আরও কত জায়গায় চুমু খেয়েছিলি, আমি কি ওয়াক করেছি? তাহলে তুই কেন করবি? নুসরাত আরসকে এক ধাক্কা মারতেই আরসের মাতাল দেহ ছিটকে দূরে সরে গেল। আরস ইচ্ছে করে বিছানায় শুয়ে পড়ল নিথর দেহের মতো। নুসরাতকে টেনে নিজের পাশে শুয়ে নিল। নুসরাতের মাথা নিজের হাতের উপর রাখল। উপর হয়ে শুয়ে ঠোঁটে নাকে গালে গলায় ঘাড়ে চুলে চুমু খেল। বিড়বিড় করে বলল, তুই আমাকে কি দিয়ে পাগল করেছিস? আমি চাইনি প্রেমে পড়তে, আমি চাইনি মায়ায় পড়তে, কিন্তু তুই আমার সাথে এটা কি করলি? নুসরাতের কর্কশ গলার আওয়াজ, আমি কিছুই করিনি। আরস ক্ষোভে নুসরাতের চোয়াল চেপে ধরল। নুসরাতের দিকে ঝুঁকতেই কি হলো, হাত হালকা হয়ে আসলো, ঠোঁট মৃদুমন্দ কেঁপে উঠল। নুসরাতের কপালে কপাল দিয়ে আঘাত করল। গলার কাছে এনে শিহরণ জাগানো শ্বাস ফেলল। ফিসফিস করে বলল, লেটস মেক লাভ। নুসরাতের কর্কশ গলার উত্তর, না। আরস চোখ নিভু নিভু করে তাকিয়ে রইল। নুসরাতের মাথা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কপালের সাথে কপাল লাগিয়ে জোর গলায় বলল, হ্যাঁ, না, হ্যাঁ, না। নুসরাত আর আরসের মধ্যে তর্কাতর্কি চলল অনেকক্ষণ। নুসরাতকে মানাতে না পেরে আরস পৈশাচিক হাসি হাসল। ঠোঁট মেলে বলল, তুই কি চাচ্ছিস আমি তোকে জোর করি? নুসরাত শীতল চোখে তাকিয়ে রইল। গলার আওয়াজ ঠান্ডা, একদম না। আরস হাসল, ভিন্ন পথ অবলম্বন করল। নুসরাতের কানের কাছে মুখ নামিয়ে শব্দ করে হাসল আবার। পাগলের মতো কানের আশেপাশে চুমু খেল। আমি তোর কাছ থেকে অনুমতি নিচ্ছি না, আমি তা বলিনি। আরসের হাত ধীরে ধীরে নুসরাতের গালের কাছে গেল। গালে হাত দিয়ে ঘর্ষণ করে চুমু খেল। বিছানা থেকে উঠতে উঠতে বলল, অপেক্ষা কর, আসছি। ঢুলো ঢুলো পায়ে বের হয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর শব্দ করে এসে রুমে ঢুকল। নুসরাত নির্লিপ্ত চোখে তাকালো। আরস নুসরাতের কিছু বুঝে ওঠার আগেই ধুম করে এসে বিছানায় শুয়ে পড়ল। দাঁত বের করে হাসল। নুসরাত ভ্রু কুঁচকে মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করতেই আরস নুসরাতের দুই হাত চেপে ধরে বেঁধে ফেলল দড়ির সাথে। নুসরাত পা দিয়ে আরসকে লাথি মেরে সরাতে চাইল। আরস নিজের পা দিয়ে নুসরাতের পা চেপে ধরল। রাগে ফোঁস করে উঠল নুসরাত। মুখ দিয়ে চিৎকার করে কিছু বলতে যাবে, আরস মুখের মধ্যে কাপড় গুজে নিল। অতিরিক্ত নড়াচড়ার জন্য পা বেঁধে দিল দড়ির সাহায্যে। নুসরাত কাপড় মুখে গোজা অবস্থায় চোখে মুখে ক্ষোভ ফুটিয়ে তুলল। আরস মুখে আঙুল রাখল। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই যদি চিৎকার না করিস তাহলে তোর মুখ থেকে কাপড় সরাবো, আর চিৎকার করলে তোর ঠোঁটে আমি। আরস থুতুনিতে হাত রেখে ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি 200, না না, কম হয়ে যায়। হুম, 500 কামড় মারব। দেখ, আমি ভালো মানুষ তাই কম বলেছি। অন্য কেউ হলে তোকে 1000টা কামড় মারতে পারত না। আমি তোর কষ্ট তো বুঝি, আমি তোর স্বামী না? নুসরাতের দিকে তাকিয়ে বলল, রাজি? নুসরাত উপর নিচ মাথা নাড়ালো। আরস মুখ থেকে কাপড় সরিয়ে আনল। কুকুরের বাচ্চা, একবার হাত থেকে দড়ি খোল, তারপর দেখিস তোর কি করি। বেবি, আগে ঠিকভাবে বিছানা থেকে তো ওঠো, তারপর না হয় আমার কিছু করবে।
নুসরাত হাত পা চালাতে না পেরে রাগে নিজের ঠোঁট কামড়ে ধরল। আরশের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে রইল। বেবি ডাকবি না আমায়, আমি তোর কোনো বেবি টেবি কিছুই না। তুমি তো আমার বেবি। একবার ছাড়া পাই, তারপর দেখ তোর বেবি কিভাবে বের করছি। আচ্ছা, দেখব তুই কি করিস। আরশ কাপড় গুজে দিতে চাইল, তারপর কি ভেবে স্মার্ট করল। নুসরাতের দিকে ঝুঁকে চুমু খেলো ঠোঁটে। নুসরাত দাঁত দিয়ে কামড়ে ধরল আরশের ঠোঁট। আরশ হাসল, ডিপ গলায় বলল, গুড, এইভাবেই আমার কাজে রেসপন্স কর। ঘড়ির কাঁটা টিকটিক করে 4টার কাঁটায় গেল। ঘড়ির শব্দ করে জানান দিল ভোর হয়ে যাচ্ছে। নুসরাতের কঠোর গলার আওয়াজ শোনা গেল রুমের ভেতর থেকে। এক পা আগানোর চেষ্টা করবি না কুত্তা, মেরে ফেলবো তোকে। পিস পিস করে কেটে পানিতে ভাসিয়ে দেব। আরশের মাতাল গলার স্বর, তোর জন্য মরণও সই, তোর হাতের মৃত্যু আমি মাথা পেতে নেব। আরশের বাচ্চা, সরবি নাকি তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব। পা তো বাঁধা যান, তুমি কিভাবে ভবিষ্যৎ অন্ধকার করবে। নুসরাত রাগে ফোঁস করে উঠল। আরশের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, সামনে আগাবি না আরশ, হাত পা তো ছাড়া পাবো, তখন তোকে মেরে দেব। তুই আমার সুযোগ নিচ্ছিস, গলা টিপে হত্যা করব তোকে আমি। আহা জান, তোর মুখে তুইটা না অনেক জোস, আমার অনেক ভালো লাগছে। আবার বল, তুই রাগলে আমার কাছে তোকে ভলক্যানো মনে হয়। তাহলে ভলকানোয় ঝাঁপ দিয়ে মরে যাস না কেন? আজ তো মরতে এসেছি তোর কাছে। বাহিরে বাতাস বইতে লাগলো। হঠাৎ করে ধুলোঝড় শুরু হলো। বাহিরের তাণ্ডবের কাছে রুমের ভেতরের তাণ্ডব ঢাকা পড়ল। মৃদুমন্দ নুসরাতের গলার আওয়াজ পাওয়া গেল, সাথে আরশের হাসির। আমি তোকে ছাড়ব না আরশ, তুই আমার এত বড় ক্ষতি করছিস, তোকে খুন করব। আরশের হাস্যরস গলার আওয়াজ, আচ্ছা ছাড়িস না, ধরে রাখিস, আমি তো তোর সাথে এভাবেই থাকতে চাই, মরার আগ পর্যন্ত এবং মরার পরেও। পরের দিন সকাল। আরশের মাথা ব্যথার জন্য চোখ খুলে তাকাতে পারল না। শরীরে শীত শীত অনুভব করল। কমফোর্টার ভালোভাবে শরীরে জড়িয়ে শুয়ে পড়তেই চোখে ঝাপসা কিছু ভাসল। নিভু নিভু চোখ ফিরিয়ে তাকালো পুরো রুমে। না, নুসরাত নেই। চোখ ফিরিয়ে নিয়ে শুয়ে থাকলো। মনে করল নুসরাত আশেপাশে আছে। বিকেল 4টা। আরশ শরীরের অলসতা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। শ্বাস ফেলতেই নাকে উদ্ভট গন্ধ ভাসল। ধীরে ধীরে রাতের কথা মনে হলো। নুসরাত ডিভোর্সের কথা বলায় রাগ করে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তারপর মাহাদির কাছে গিয়েছিল। এরপর আর কিছুই মনে নেই, সব ঝাপসা। মাথা চিনচিন করে উঠল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হঠাৎ করেই টনক নড়ল। চোখে ভাসল নুসরাতের হাত পা বাঁধার দৃশ্য। একে একে সব মনে হতেই চুল টেনে ধরে চিৎকার করে উঠল। নিজেকে নিজেই গালি দিল, ফাক ইউরসেলফ আরশ। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। হাতে টাওয়ালার প্যান্ট নিয়ে গোসলে ঢুকল। শরীর ম্যাচ ম্যাচ করছে। গোসল করে বের হলো রুম থেকে। নিচে নামতেই লিপি বেগম খাবার বেড়ে দিলেন। আরশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাথা ব্যথা কমেছে? আরশ মাথা নাড়ালো। মায়ের দিকে অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করল, আমার মাথা ব্যথা করছে কে বলেছে তোমায়? লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। ঝাঁকড়া চুলগুলো আরেকটু অগোছালো করে দিলেন। নুসরাত বলে গেল। আরশ মনে হওয়ার মতো করে বলল, নুসরাত কি বলে গেছে? আর কিছু বলেছে? আরশ জিজ্ঞাসার চোখে তাকিয়ে রইল। কিছু কি বলার ছিল? না, তেমন কিছু না। লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। আরশের গালের মধ্যে থাপ্পড়ের দাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর গালে কি হয়েছে? আরশ থতমত খেল। গালে হাত দিয়ে ঢোক গিলল। মনে করতে চাইল রাতের কথা। ঝাপসা চোখে ভাসল,
নুসরাতের হাত খুলে দিতে এই থাপ্পড় তার গালে পড়েছিল। তারপর নাকে ঘুষি মেরেছিল। আর কি করেছিল? হ্যাঁ হ্যাঁ, পিঠে আর কোমরে লাত মেরেছিল। ঘুমের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছিলাম। ও, আরস মুখে ভাতের লোকমা তুলতে তুলতে বলল, নুসরাত কোথায় গিয়েছে জানো? হ্যাঁ জানি তো, বড়সড় লাগেজ নিয়ে নানার বাসায় গিয়েছে। আর বলে গিয়েছে আগামী 1 বছরের আগে সে এই বাড়িমুখো হবে না। আরস পানি খেয়ে লিপি বেগমের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করল। কেউ আটকায়নি ওকে। আটকানোর আগেই তো সিএনজি রিজার্ভ করে চলে গিয়েছে। আরস দীর্ঘশ্বাস ফেলল। লিপি বেগমের কথায় আরসের খাবার খাওয়া গলায় আটকে গেল। আমার দিকে তাকিয়ে বলল, কিসের পেপার যেন ঠিক সময়ে পাঠিয়ে দেবে। তুই জানিস কিসের পেপার? আরস ঢোক গিলে মাথার 2 দিকে নাড়িয়ে না করল। লিপি বেগম ভাত দিতে দিতে বললেন, তোর মুখ এভাবে শুকিয়ে গেছে কেন? কই, কোথায়? এই যে। আর চোখ লাল হয়ে আছে কেন? নুসরাতের সাথে ঝগড়া হয়েছে? না তো, তেমন কিছু না। মাথা ব্যথার জন্য চোখ লাল হয়ে আছে। লিপি বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন। আরস চুপচাপ ভাত খেতে লাগল। তার মোটেও অপরাধবোধ জাগল না। সে তার অধিকার নিয়েছে। এখন যেদিকে ইচ্ছে যাক। যদি ডিভোর্স দেওয়ার চেষ্টা করে তাহলে সে পা ভেঙে দেবে। গতকাল রাতের মতো হাত পা বেঁধে রেখে সংসার করবে। তবুও ডিভোর্স দেবে না। দেখবে সে ডিভোর্স কিভাবে দেয়। কয়েকদিন পরের কথা। খাবার টেবিলে সবাই নিশ্চুপ খাবার খাচ্ছে। আরস মুখ লটকে ভাত মাখাচ্ছে, আবার সেগুলো ভেঙে দিচ্ছে। হেলাল সাহেব ভ্রুকুচকে আরসের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আরস ভাত আঁকিবুকি করে ছুঁড়ে ছুঁড়ে মুখের ভেতর ঢুকাচ্ছে। তারপর আবার অলস ভঙ্গিতে চেয়ে রয়েছে খাবারের দিকে। জাইন কথা গুছিয়ে নিল। হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য কেসে উঠল। হেলাল সাহেব চোখ ফিরালেন জাইনের দিকে। ভ্রু বাঁকিয়ে চেয়ে রইলেন। আব্বু, আমি ফিরে যেতে চাচ্ছি। হেলাল সাহেবের কর্কশ গলার আওয়াজ। তো যাও না। তাহলে আর কি? এই মাসের শেষ শুক্রবারে আমার ডেট কনফার্ম করেছি। বাবা, ডেট কনফার্ম করে আমাকে জানানো হচ্ছে? তাহলে একেবারে চলে গিয়ে জানাতে। জাইন কথা না বলে চুপচাপ খেতে মনোযোগ দিল। মনে মনে বলল, আমাকে পাগলা কুকুরে কামড়ে দিয়েছে যে এখানে থাকব? জীবনেও না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই বাড়ি ছাড়তে হবে। ইসরাতের দিকে তাকিয়ে জাইন শয়তানি হাসি দিল। 10 দিন পরের কথা। রাত 2টোর সময় এসে আরস হাজির হলো নুসরাতের নানার বাসায়। তখন সবাই খাবার খেয়ে প্রস্তুতি নিচ্ছিল ঘুমোনোর। আরসকে বিধ্বস্ত দেখে আঁতকে উঠলেন নুসরাতের নানা। কিছু জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেলেন। কিছু জিজ্ঞেস না করে রুমে নিয়ে বসালেন। হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে বলে পানি আনিয়ে খাইয়ে দিলেন আরসকে। আরসের চোখের কোণ লাল, উস্কো খুস্কো চুলের অবস্থা। চোখের নিচের অবস্থা ভালো নয়। সুঠাম দেহে শরীরটা কিছুটা ভেঙে গিয়েছে। আরস পানি খেল না। তেরা গলায় বলল, নুসরাত কোথায় নানা? নানার সাথে ভাই ডাকতে পারো। আর নুসরাত তো ঘুমাচ্ছে। আরস শ্বাস ফেলল। পানি না খেয়ে উঠে দাঁড়ালো। আমি নুসরাতের সাথে দেখা করতে চাই নানা ভাই। আগে একটু পানি খেয়ে নাও। জি না, পানি পরে খাবো। ওর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। নুসরাতের নানা কথা বাড়ালেন না। স্ত্রীকে বললেন নুসরাতের রুম দেখিয়ে দেওয়ার জন্য। নুসরাতের নানি ধীরগতিতে হেঁটে যেতে লাগলেন। বয়সের ভারে আগের মতো হাঁটতে পারেন না। আরস চিন্তায় নিজের হাত কামড়ে ধরল। নুসরাতের বাচ্চা তাকে ডিভোর্স লেটার পাঠায়, আবার বলে 1 সপ্তাহের মধ্যে সাইন করে না দিলে আইনি পদক্ষেপ নেবে। দেখাচ্ছে আরস আইনি পদক্ষেপ নেওয়া। আজ এমন ব্যবস্থা করবে যে আইনি ব্যবস্থা নেওয়া বের করে দেবে। শরীরে মৃদু ধাক্কা অনুভব হলো। ডিম লাইটের মৃদু আলোয় চোখ খুলে নুসরাত নিভু নিভু চোখে তাকালো সামনের দিকে।
চোখের সামনে অগ্নি হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে দেখে এক নিমিষে চোখ থেকে ঘুম উড়ে গেল। চোয়াল শক্ত, রাগে নাক মুখ কাঁপছে আরশের। নুসরাত ধীরে সুস্থে উঠে বসল। চুপচাপ তাকিয়ে রইল আরশের দিকে। আরশ হাত মুঠো করে রাগ সামলানোর চেষ্টা করছে। তারপর চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করল, কার পারমিশন নিয়ে তুই ডিভোর্স লেটার পাঠিয়েছিস? নুসরাত নির্লিপ্ত। আরশ মুখ হাত দিয়ে চেপে ধরল। কথা বলছিস না কেন? বোবা হয়ে গিয়েছিস? নেই কোনো জবাব। আরশ রাগে দুঃখে চুল টেনে ধরল। থাপ্পড় মারতে গিয়ে হাত পকেটে পুরে নিল। নাক ফুলিয়ে শ্বাস নিল। দেখ। আরশের গলা কাঁদো কাঁদো। মনে হলো নুসরাত কথা না বললে মেয়েদের মতো কান্না করে দেবে। দুই হাতের তালুতে নুসরাতের মুখ চেপে ধরল। চোখ ঝাপটে কান্না আটকানোর চেষ্টা করল, তবুও কান্না চলে আসলো। নিজের এই কাজে নিজেই বিরক্ত হলো। মেয়ে মানুষের মতো কান্না করছে কেন সে? তারপর নিজেকে শুধরে নিয়ে বলল, বউ যদি এমন পাথর হয় তাহলে নিজে তো একটু নরম হতে হবে। আরশ কান্না গলায় বলল, দেখ নুসরাত, আমি তো বলেছি তুই যা ইচ্ছা তাই করবি। আমি কি, আমার বাপও তোকে বাধা দেবে না? তাহলে আবার ডিভোর্স লেটার পাঠিয়েছিস কেন? নুসরাত বিদ্রূপ করে হাসল। আরশ এবার কেঁদে দিল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানির ফোয়ারা। হাত দিয়ে চোখ মুছে নিল। আবারও পানি বের হলো। আবার মুছল। আবার বের হলো। দুই হাত দিয়ে চোখ ডলতে লাগলো আরশ। নুসরাতকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেলে নুসরাত বিছানার পেছন দিকে সরে গেল। আরশ নুসরাতের হাত চেপে ধরে নিজের চোখে স্পর্শ করালো। নুসরাত হাতে চোখ মুছল। নাক টেনে ভাঙা গলায় বলল, দেখ, আমি তোর পায়ে ধরব। তুই যদি বলিস তাহলে আমি পুরো ফ্যামিলির সামনে পায়ে ধরব। এখানে যদি বলিস তাহলে তোর নানার বাসায় সবার সামনে পায়ে ধরব। তুই একবার আমাকে দেখ, নিজে তো আরাম করে ঘুমাচ্ছিস। আমার কি হবে? আমি ঘুমাতে পারি না, খেতে পারি না। তোর দুঃখে এখন কাজেও মন বসে না। নুসরাত নির্লিপ্ত। আরশ তাকিয়ে দেখল, একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে সামনে একজন মানুষ কেঁদে চলেছে আর সে রোবট হয়ে বসে আছে। চোখে কোনো দুঃখের চিহ্ন নেই। একটু তো আরশের জন্য মায়া হওয়া উচিত নুসরাতের। আচ্ছা, এক কাজ কর, আমাকে আমাকে আগের আরশ বানিয়ে দে, যে তোকে পছন্দ করতো না, তোকে দেখলেই বিরক্ত হতো, অসহ্য লাগতো। তাকে বানিয়ে দে। আমি তোর পেছন ছেড়ে দেব। নুসরাতের দুই হাত ঝাঁকিয়ে বলল আরশ। নুসরাত কথা বলল না। চুপচাপ তাকিয়ে রইল। সে বিরক্ত হতে চাচ্ছে, কিন্তু বিরক্তি আসছে না। ভেতরে কিছু একটা দলা পাকাচ্ছে। আরশ নুসরাতকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে জড়িয়ে ধরল। কাঁধে মাথা রাখল। চোখ ঘষে মুছল। নাক টেনে কাঁদল। বানিয়ে দে, না হলে গলা টিপে মেরে দে। তোর মজা লাগছে না আমাকে এরকম দেখতে? আচ্ছা, মজা নে, তবু আমাকে আগের মতো বানিয়ে দে। আরশের কান্নার তোড়ে সারা শরীর নড়ছে। নুসরাতকে জড়িয়ে ধরায় সাথে তারও শরীর নড়ছে। চোখ জ্বালা করে উঠল নুসরাতের। আরশকে ধাক্কা দিয়ে বলল, আপনি উন্মাদ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছি। তুই করেছিস, সব দোষ তোর। তুই দোষী, আমার দোষী, আমার অপরাধী তুই। দেখ নুসরাত, আমরা সুন্দর একটা জীবন তৈরি করতে পারি। তুই কেন আগের জিনিস নিয়ে এখনো পড়ে আছিস? নুসরাত, আমাকে দেখ, আমি ভুলে গিয়েছি না সব কিছু। তুইও ভুলে যা। এত সহজ সব কিছু ভোলা? আরশ চোখ মুখ মুছে নিল দুই হাত দিয়ে ভালো করে। কান্নার তোড়ে নাকের পাটা বারবার ফুলে উঠছে। শ্বাস ফেলছে ধীরে ধীরে। চোখ বুজে বলল, চেষ্টা করলে অবশ্যই সহজ। নুসরাতের মুখ হাতের তালুতে নিয়ে কপালে কপাল চেপে ধরল। দেখ, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তুই চাচ্ছিস আমি মরে যাই? নুসরাত, আমার ব্যথাটা বোঝ, আমার কষ্ট বোঝ। আমি তো হার মেনে নিয়েছি। এবার তুই চলে আয় আমার কাছে।
ডিভোর্স তো কোনো কিছুর সমাধান নয়। প্লিজ একটু ভাব। আমাদের পরিবারে ফাটল ধরবে, পুরো পরিবার ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। একটু ভেবে দেখ। দেখ নুসরাত, তোর একটা সিদ্ধান্ত সব গড়তে পারে আবার ধ্বংস করতে পারে। নুসরাত চুপচাপ বসে রইল। ভাবগতি বোঝা দেয়, হয়তো একটু নরম হলো। আরুষের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আপনি আসুন, আমি ভেবে কিছু জানাচ্ছি। আরুষ কান্না চোখে হাসল। নুসরাতের কপালে চুমু খেয়ে বের হয়ে গেল রুম থেকে। সে নুসরাতকে জোর করতে পারত, কিন্তু করবে না। এতদিনে যা বুঝেছে এই মেয়ে নিজে যা বোঝে তাই। তুমি দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলো, তবুও এই মেয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকবে। তাই নুসরাতের সাথে বুঝে কথা বলতে হবে, ওর মতো করে ওকে ছেড়ে দিতে হবে। নুসরাতের নানার সাথে দেখা হলো রুম থেকে বের হয়ে। তিনি সোফায় বসে অপেক্ষা করছিলেন আরুষের। আরুষের নাক মুখের অবস্থা বেগতিক, কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। সময় হলেই সব জানা যাবে, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। আরুষকে তার সামনে দাঁড়াতে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। আরুষ মাথা উপর নিচে নাড়ালো, ঠোঁট কামড়ে বলল, আজ তাহলে আসি নানা ভাই, থেকে যাও, অন্য একদিন থাকবো, কিছু কাজ আছে। নুসরাতের নানার জোর করলেন না, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। চিন্তিত স্বরে বললেন, সাবধানে গাড়ি চালিয়ে যেও। নুসরাতের মন খারাপ। কি করবে সে? বলল তো কিছু ভেবে জানাবে, কিন্তু কি বলবে? শালা তাকে কত অপমান করল, এখন তার বেইমান হৃদয়টা আরুষ্যার সাথে তাল মিলিয়ে কাঁদছে। এরকম ধরফর করছিল কেন তখন? ব্যাটার কান্নাটাও এনজয় করতে পারল না। নিজের চোখ দিয়ে জল বের হতে হতে হলো না। তার কি নরম মাংসপিণ্ডে কোনো সমস্যা হয়েছে? না না, তেমনটা তো হওয়ার কথা না। আরও সে হৃদয় নিয়ে খেলতে গিয়ে নিজেও জানে না হৃদয়ে জায়গা দিয়ে দিল। হেঁটে হেঁটে বারান্দায় গেল। চেয়ারে বসে চুপচাপ হিসাব মিলাতে লাগলো। যতই সে বলুক ডিভোর্স দেবে, সেটা জীবনেও দিতে পারবে না। নাসির নামক যুবক আর নাজমিন নামক যুবতী তাকে গলা টিপে হত্যা করবে, তবুও ডিভোর্স দিতে দেবে না। প্রয়োজন হলে তাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু এত সহজে তো মাফ করা যায় না। একটু তো নাকানি চুবানি খাওয়াতে হবে। হঠাৎই মাথায় আইডিয়া আসলো, একটা লটারি মারলে কেমন হয়? যদি আরশ জেতে তাহলে সে আরশকে সুযোগ দেবে, না জিতলে পরে ভাবা যাবে। খাতা কলম নিয়ে এসে মেঝেতে বসল। হ্যাঁ লিখল ৯৮ বার আর না লিখল ২ বার। তারপর উপরের দিকে ছুঁড়ে ফেলল। সেগুলো এসে মাটিতে পড়তেই হাতে নিল। প্রথমবার উঠল হ্যাঁ, দ্বিতীয়বার হ্যাঁ, তৃতীয়বার বাজি পাল্টে গেল। নুসরাতের হাতে উঠল না। নুসরাত নিজেকে ধমক দিল, না লিখল কেন। তারপর নাটা বারান্দার নিচে ফেলে দিল, আবার মারল। এবার উঠল না। নুসরাত পাল্টে ফেলল, না ফেলে দিয়ে হ্যাঁ হাতে নিল। হ্যাঁ, এবার ঠিক আছে। ফোনের কর্কশ শব্দ কানে লাগলো। মোবাইল পকেট থেকে বের করে হু বলতে ইসরাত বলল, এই তাড়াতাড়ি বাসায় আয়, আগামীকাল সকাল ৫টায় আমার ফ্লাইট। নুসরাত স্বাভাবিক গলায় বলল, ভালো থাকিস, আল্লাহ হাফেজ, বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহ ভরসা। সুন্দর করে সংসার করিস, জামাইয়ের সাথে ঝগড়া বিবাদ করিস না, জামাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করিস, জামাই যা বলবে তাই করিস, জামাই যা বলে তা চুপচাপ মানবি, ওকে? নুসরাত ইসরাতের মুখের উপর ফোন রেখে দিল। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির ঝলক। মাথায় আইডিয়া এসেছে, আরশকে শাস্তি দেওয়ার। এবার বুঝবে নুসরাতের সাথে পাঙ্গা নেওয়া সারা জীবনের মতো ঘুচিয়ে দেবে। হা, নুসরাত, তুই এত ভালো কেন? তোর মতো ভালো মানুষ ঘরে ঘরে জন্মানো উচিত নয়। আহ, মেসেজ কাকে যেন পাঠাবো? ও, আমার জামাইকে।
কল লিস্ট খুঁজে নাম্বার পেল না। ব্লক নাম্বারে ঢুকলো অলস ভঙ্গিতে। হাজবেন্ড লিখে সেভ করা নাম্বার আনব্লক করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, আগামীকাল দেখা করুন, আমি টাইমার লোকেশন সেন্ড করে দেব। মেসেজ সেন্ড হতেই নাম্বার ব্লক করে দিল। ঠোঁটের কোণ উঁচু হয়ে গেল বিকৃত হাসির তোড়ে। ইসরাত জার্নি করে এসেই শুয়ে পড়েছিল। জাইন এসে রুম ঝাড়ু মোছা কাপড় ধোয়া সব শেষে রান্না করল। রান্না করা শেষ করে রুমে গিয়ে হট শাওয়ার নেওয়ার জন্য কাপড় বের করতে লাগলো। বিছানা একবার তাকিয়ে দেখল ঘুমিয়ে থাকা ইসরাতকে। হালকা হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুমের বাহিরে আসলো। জাইনের পরনে সাদা কালার ট্রাউজার আর সাদা কালার গেঞ্জি। ইসরাতের মুখের সামনে গিয়ে চুল ঝাড়া দিল। পানি ছিটা চোখে লাগতে ইসরাত চোখ মেলে তাকালো। হাত তুলে আড়মোড়া ভাঙল। জাইনের দিকে তাকিয়ে অধর বাঁকিয়ে হাসল। জাইন বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, হায় মে মার যাবাক। ইসরাত উঠে বসল। জাইনকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে গিয়েছেন? জাইন বাঁকা চোখে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছ না? ভিজে চুলের পানি এনে ইসরাতের মুখে ছিটিয়ে দিল। ইসরাত হাসল। যেটা আমার করার কথা ছিল ওইটা আপনি করছেন। বউ যদি এমন আনরোমান্টিক হয় তাহলে স্বামীকে তো পদক্ষেপ নিতেই হবে, তাই না আমার জান? ইসরাত দাঁড়িয়ে জাইনের গলা জড়িয়ে ধরল। জাইন হাত নিয়ে এসে ইসরাতের কোমর চেপে ধরল। ভ্রু চেয়ে জিজ্ঞেস করল, কি? ইসরাত মাথা নাড়ালো। মুখ দিয়ে বলল, নাথিং। জাইন মাথা নামিয়ে ইসরাতের থুতুনিতে চুমু খেল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? ইসরাত 2 দিকে মাথা নাড়ালো না ভঙ্গিতে। জাইন কোমর ছেড়ে দিল। ইসরাতকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। ইসরাত অলস ভঙ্গিতে না করতে গেল। জাইন চোখ রাঙালো। মুখ লটকে চলে গেল ওয়াশরুমে। জাইন খাবার সাজাতে চলে গেল কিচেনে। খাবার টেবিলে চুপচাপ খাবার খাচ্ছিল ইসরাত। জাইন গম্ভীর গলায় জিজ্ঞেস করল, পড়াশোনা করতে চাও? চাইলে আমি কোনো ভার্সিটিতে তোমাকে অ্যাডমিশন করিয়ে দিতে পারি। ইসরাত মুখে ভাতের লোকমা নিয়ে বসে রইল। জাইনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। জাইন ভাত খাওয়া থামিয়ে বলল, কি? এভাবে তাকিয়ে আছো কেন? ইসরাত গম্ভীর গলায় বলল, আমি যতটুকু পড়েছি ততটুকুই অনেক। আমি এখন সংসার করতে চাই। আপনি কাজ করবেন, আমি আপনার টাকায় খাবো, আপনার বাচ্চা পালন করব। এই তো বেশ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। জাইন মৃদু হাসল। ইসরাতের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু বলছি না, তুমি নিজেই বলছো এটা। তোমার শ্বশুরকে কল দিয়ে জানিয়ে দিও, নইলে আমাকে কল দিয়ে ক্যাট করবে। বিকেল 5টা। নুসরাতের দেওয়া লোকেশনে গত আধ ঘন্টা যাবৎ আরশ বসে আছে। নুসরাতের দেখা নেই। তাতে কি, এভাবে বসিয়ে রেখে শাস্তি দেবে ভেবে মেয়েটা আসছে না? হতে পারে এটা তাকে স্বামী ভাববে না, ভাববে শত্রু, তাই তো এত জ্বালাচ্ছে। আগে একটা শত্রুতার সম্পর্ক ছিল, কিন্তু এখন তো নেই। আর থাকলে সেটা তো আরশ ভুলে গিয়েছে। তাহলে এই মেয়ে আগের কথা ভুলে যাচ্ছে না কেন? আরশের চিন্তা ভাবনার মাঝেই বোরকা পরা একটা মেয়ে এসে ভেতরে ঢুকলো। আরশ বিরক্ত হয়ে নুসরাতকে কল দিতে যাবে, মেয়েটা এসে আরশের সামনের চেয়ারে বসল। টেবিলের ওপর রাখা আরশের হাত টেনে ধরল। আরশ আতঙ্কিত চোখে তাকালো। হাত ছাড়িয়ে এনে উঠে যেতে নেবে মেয়েটা আরশের সামনে এসে দাঁড়ালো। আপনি এরকম করছেন কেন আন্টি? নিকাবের নিচ থেকে নুসরাত হেসে উঠল। আরশ নুসরাতের হাসির শব্দ চিনতে পেরে নিজেও বোকার মতো নুসরাতের সাথে তাল মিলিয়ে হাসল হে হে করে। আরশ হাসি থামিয়ে নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। এই গরমের দিনে নুসরাত হাত মোজা, পাও মোজা, নিকাব, বোরকা, চোখে চশমা, হিজাব, সাথে আন্টিদের মতো বড় একটা ব্যাগ নিয়ে এসেছে। এই অবস্থা কেন তোর? নুসরাত সেই কথার উত্তর দিল না। চেয়ারে বসতে বসতে বলল,
আসল কথায় আসি। ফালতু কথা বলে সময় ওয়েস্ট করার প্রয়োজন নেই। ব্যাগ হাতড়ে কাগজ বের করলো, যেখানে কিছু শর্ত লেখা আছে, স্টাম্প বসানো। নিচে লেখা শর্তে রাজি থাকলে স্বাক্ষর করুন। আরশ তাকালো না। নুসরাতের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে স্বাক্ষর করে দিল। নুসরাত হতবম্ব হয়ে তাকিয়ে রইল। সে কিছু বলার আগে আরশ সাইন দিয়ে নুসরাতের দিকে তাকিয়ে হাসল। নুসরাত নিজের মাথা দুই দিকে নাড়িয়ে বলল, আগে পড়ে নিতেন। পড়ার কোনো প্রয়োজন নেই, এবার বাসায় চল, আর এইসব হাত মোজা পা মোজা খোল। নুসরাত হাসল নিকাবের নিচে। শর্তের পেপার হাতে তুলে নিয়ে পড়ে শোনাতে লাগলো। আমার প্রথম শর্ত, পুরো 1 বছর আমার সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ করা যাবে না। আরশ কিছু বলতে নেবে নুসরাত মুখে আঙুল রেখে চুপ দেখালো। যদি কোনোরূপ শর্ত ভেঙে দেখা করার চেষ্টা করেন তাহলে ডিভোর্স লেটার ওখানেই পাঠানো হবে। আরশ ডিভোর্সের কথা শুনে মুখে কুলু পেটে বসে রইল। নুসরাতের দিকে অসহায় চোখে তাকালো। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে যদি কোনো বাচ্চা হয় তাহলে তার নাম আমি রাখব। যদি ওর চেহারা বিন্দুমাত্র আপনার সাথে মেলে, বাচ্চাটা আপনি বড় করবেন। আমি এই বিষয়ে কোনো মতামত রাখতে পারছি না। যদি ইচ্ছে হয় পরে ভেবে দেখব। তৃতীয় শর্ত, আমি খুব তাড়াতাড়ি ফ্রান্স যাচ্ছি। আরশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? নুসরাত আঙুল রাখল ঠোঁটে, চোখ দিয়ে যেন শাসালো আরশকে। আপনাকে না করেছি না কথা বলতে, তাহলে কথা বলছেন কেন? চুপ করে বসে থাকবেন। বেশি কথা বললে ব্যাগে ডিভোর্স পেপার আছে, সাইন করে এক্ষুনি ডিভোর্স দিয়ে দেব। তাহলে ফিরে যাই শর্তে। নুসরাত জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বুকের ভেতর কম্পন হচ্ছে। ও যতটা বাইরে শক্ত ততটাও ভেতরে নয়। ঠোঁট কামড়ে বলল, ফ্রান্সে থাকা অবস্থায় আপনার ভাই বা বোনের কাছ থেকে কোনো কথা জানতে চাইবেন না আমার বিষয়ে? ওরা যদি জোর করে আমার বিষয়ে কিছু বলতে চায় তাহলে আপনি মুখের উপর কল কেটে দেবেন। রাজি আছেন? আরশ উপর নিচ মাথা নাড়ালো। সে রাজি। নুসরাত খুশি হয়ে বলল, গুড বয়। তাহলে আজকে মুখটা দেখা। আজ থেকে তো শর্ত কার্যকর করা হলো। এখানে থাকলে যেখানে সেখানে আপনার সাথে আমার দেখা হতে পারে, তাই এই আইডিয়া। তাহলে আজ আসি। শর্তগুলো মেনে চলবেন। দেখা হবে তাহলে 1 বছর পর। নুসরাত উঠে চলে গেল। স্লাইডিং ডোর ঠেলে বের হবে পেছন থেকে আরশ হাত টেনে ধরল। নুসরাত মিছিমিছি বিরক্তি নিয়ে তাকালো। রাগী কণ্ঠে বলল, কি? চাচা চাচি জানে? কেউ জানে না, যাওয়ার পর জানাবো। আরশ কাঁদো কাঁদো গলায় বলল, যেদিন যাবি আমাকে একটা টেক্সট করিস। নুসরাতের দৃঢ় গলা, পারবো না। আরশ অসহায় চোখে তাকালো। এই নিষ্ঠুর মানবীর মায়ায় পড়তে হলো। দুনিয়ায় কি মেয়ের কোনো অভাব ছিল? নুসরাত হাত টেনে ছাড়িয়ে নিল। পা বাড়ালো অন্য দিকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। নুসরাত পা চালিয়ে চলে গেল সামনের দিকে। এক প্রকার আরশের সামনে থেকে পালিয়ে গেল। আরশ মোবাইল বের করে তারিখ দেখল, 22/4/25। এখনও 364 দিন বাকি। অপেক্ষার অপেক্ষা। আরশ সামনে তাকাতেই দেখল নিষ্ঠুর মানবী কোথাও নেই, চলে গিয়েছে। একবার ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। বুক ফাটা আর্তনাদ করে উঠল আরশ ভেতরে ভেতরে। সে কেন শব্দ করে কান্না করতে পারে না? আজ শব্দ করে কান্না করতে পারলে তো বুকটা এত ভারী হতো না। আরশ কপালে হাত রেখে গাড়ির দিকে দৌড়ে চলে গেল। যদি একবার ভালো করে সামনে তাকাতো তাহলে দেখতে পেত রাস্তার ওপারে দাঁড়িয়ে নিশ্চুপ চোখে চেয়ে আছে এক রমণী। সে পাথর নয়, সে নিষ্ঠুর নয়, তারও কষ্ট হয়, কিন্তু সে প্রকাশ করতে পারে না। সে চেপে যায় নিজের ভেতর। গাড়িটা যতক্ষণ পর্যন্ত দৃষ্টিসীমার বাইরে গেল না ততক্ষণ নিশ্চুপ চোখে তাকিয়ে রইল গাড়ি যাওয়ার পথে। গাড়ি উধাও হতেই নুসরাত উল্টো পথে অসার পা বাড়ালো।
টালমাটাল পা ফেলে এগিয়ে গেল নিজ গন্তব্যে। দুজন দুই দিকের পথে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য অগ্রসর হলো। নুসরাতের এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে ঝড় বয়ে আনবে, নাকি দুজনের জন্য মঙ্গল বয়ে আনবে, তার সময় স্থান কালই বলে দেবে। মে মাস। সাধারণত মে মাসে বসন্তের শেষ পর্যায়ে চলতে থাকে এবং গ্রীষ্মের আগমনী বার্তা শুরু হয়। প্যারিসের আবহাওয়া উষ্ণ ও আরামদায়ক হয় মে মাসে। আবহাওয়া এই সময় দিনের বেলা উষ্ণ থাকে এবং সন্ধ্যার দিকে মৃদু ঠান্ডা হতে পারে। গাছপালা পুরোপুরি সবুজ হয়ে ওঠে এবং ফুলগুলো পূর্ণ বিকশিত থাকে। শহরের বিভিন্ন পার্ক ও বাগান খুব সুন্দর দেখায় এই সময়ে। বড় বড় দানবাকৃতির ওক গাছ, পাইন গাছ পুরনো পাতা ঝরে পড়ে নতুন রঙে রঙিন হয়। এই সময় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে, তাই বাহিরে বের হওয়ার সময় রেইনকোট বা ছাতা সাথে রাখা ভালো। মেঘলা আকাশ। কিছুক্ষণ পর পর মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। থাই গ্লাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ইসরাত। হালকা হালকা বাতাস বইছে বাইরে, যা অ্যাপার্টমেন্টেও প্রবেশ করছে। মোবাইলের অন বাটনে চাপ দিয়ে ইসরাত আজকের আবহাওয়া দেখল। চোখে ভাসল 15 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে জাইনের কল আসলো। ইসরাত কিছুক্ষণ অপেক্ষা করে কল পিক করল। ওপাশ থেকে পুরুষালী গলার আওয়াজ আসলো, রেডি হয়ে থাকো, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতর। ইসরাত মৃদুস্বরে বলল, ওকে। ফোন রেখে দিয়ে ইসরাত এসে বসল ড্রয়িং রুমের সোফার উপর। হিটার অন করে দিল। মৃদু বাতাস আর সাথে ঠান্ডায় শরীরের পশম দাঁড় করিয়ে দিচ্ছে। তার উপর থাই গ্লাস লক করল না। এই পরিবেশ তার কাছে উপভোগ্য মনে হচ্ছে। সোফায় বসে থাই গ্লাসের দিকে তাকিয়ে রইল। এখান থেকে বিশেষ কিছু দেখা না গেলেও বড় বড় ওক গাছের শাখা প্রশাখা দেখা যাচ্ছে। ইসরাত দৃষ্টি মেলে তাকিয়ে রইল এক পানে। জীবনের কাছে সে যা চেয়েছে জীবন তাকে অনেক বেশি দিয়েছে। সে জাইনের প্রথম ভালোবাসা নয়, কিন্তু জাইনের জীবনের সব থেকে কাছের জায়গা সে পেয়েছে। জাইনের মতো একজন মানুষের সুখ দুঃখের সাথী হতে পেরেছে, এটাই অনেক বেশি তার কাছে। আজ তারা বাহিরে যাবে। গত 1 মাস থেকে জাইনের পেছন ধরেছে ইসরাত। ঈদে সালামি হিসেবে দেওয়া ডলারগুলো দিয়ে শপিং করবে। এগুলো বাসায় পড়ে রয়েছে। জাইন আইডিয়া দিল ডায়মন্ডের কোনো জিনিস কিনে ফেলার জন্য। দেশে থাকতে নাজমিন বেগমও বলেছিলেন টাকা দিয়ে গোল্ডের কোনো জিনিস বানিয়ে নেওয়ার জন্য। ইসরাতের গোল্ডের প্রতি বিশেষ আকর্ষণ না থাকায় অতটা গুরুত্ব দেয়নি কথাটায়। জাইনের কথা ইসরাতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। গোল্ডের তুলনায় সে ডায়মন্ডের প্রতি একটু উইক, তাই ডায়মন্ড নিলে টাকাগুলো ওয়েস্ট হবে না। আবার জাইনের টাকাগুলো কাজেও লাগলো। বিয়ের প্রথম সালামিও অক্ষত থাকলো, তাই গত 1 সপ্তাহ ধরে জাইনের পেছন নিয়েছে মলে যাওয়ার জন্য। আজ বাহিরে যাওয়ার আগে বলে গিয়েছে নিয়ে যাবে মলে। ইসরাত প্রায় 15 মিনিট একধানে বসে থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ উঠে দাঁড়াতেই পুরো শরীর দুলে উঠল। চোখ বন্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো রুমের দিকে। রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই নাকে লাগলো ব্ল্যাক টাই সেলিন ম্যান পারফিউমের গন্ধ। ইসরাত নাক টেনে নাসারন্ধ্রের ভেতর ঘ্রাণটা টেনে নিল। রুমের ভেতর অন্যরকম মন মাতানো সুগন্ধি। এই ঘ্রাণটা ইসরাত জাইনের শরীর থেকে পায়। দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতর এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়াতেই নিজের কাছে লাগলো আগের তুলনায় আরেকটু মোটা হয়ে গিয়েছে। কাবার থেকে স্কার্ফ বের করে পরে নিল। মোটা ওভারকোট গায়ে চাপিয়ে ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে নিল। অগ্রসর হলো রুমের বাহিরের দিকে। পাশের রুমে উকি দিল একবার। গতকাল রাতে এসে ঘুম দিয়ে শুয়েছে আর এখন পর্যন্ত ঘুমাচ্ছেই। ইসরাত দীর্ঘশ্বাস লুকিয়ে রুমের দরজা লক করে দিল। ড্রয়িং রুমে এসে সোফায় বসতেই জাইনের কল আসলো। ইসরাত কল পিক করে কানে লাগাতেই ওপাশ থেকে গমগমে স্বরে ভেসে আসলো, বেব, নিচে অপেক্ষা করছি, চলে আসো। ইসরাত মিনমিনে গলায় বলল, আসছি।
মোবাইল কোটের পকেটে ঢুকিয়ে দরজার বাহিরে গেল। দরজা লক করে নিয়ে বড় বড় পা ফেলে অগ্রসর হলো এলিভেটরের দিকে। পায়ে শর্ট হাই হিল। এলিভেটর গ্রাউন্ড ফ্লোরে গিয়ে থেমে গেল। ইসরাত এলিভেটর থেকে বের হতেই চোখের সামনে দেখল সুঠাম দেহের পুরুষটা দাঁড়িয়ে আছে, যে গাড়ির সামনে দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। ইসরাত ধীরে ধীরে পা বাড়িয়ে গাড়ির কাছে গেল। জাইন দরজা খুলে দিল। ইসরাত আলগোছে গিয়ে গাড়িতে উঠে বসল। ঠোঁট কামড়ে হাসল ইসরাত। জাইন থমথমে মুখে এসে বসল ড্রাইভিং সিটে। ইসরাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল, দন্ত দিয়ে ঠোঁট চাপল। হুইল ঘোরাতে ঘোরাতে ইসরাতের দিকে আবার তাকালো। গাড়ি স্টার্ট করে নির্দিষ্ট স্পিডে দিয়ে এক হাত হুইলে রেখে আরেক হাত নিয়ে রাখল ইসরাতের পায়ের উপর। ঢোক গিলে ইসরাতের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে জিজ্ঞেস করল, হাসছ কেন? ইসরাত কথা বলল না। শরীরে শিরশির অনুভূতি হলো। এটা নতুন না। জাইন স্পর্শ করলে সচরাচর এমন অনুভূতি হয়, তাই বিশেষ ভাবাবেগ হলো না ওদিকে। ইসরাত জাইনের হাত পায়ের উপর থেকে সরাতে চাইলে জাইন চোখ রাঙিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, হে, কি সমস্যা? ইসরাত চোখ নামিয়ে নিল। জাইন মুখ গম্ভীর করে বসে রইল, তবুও হাত সরালো না। ইসরাত চোখ ঘুরিয়ে নিয়ে কাচের বাইরে চোখ রাখল। জাইন লক করে রেখেছে। ইসরাত তাকিয়ে রইল কাচের ভেতর থেকে। বাহিরে একের পর এক চলতে থাকা গাড়িগুলোর দিকে তার দৃষ্টি। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে ধরণীতে। রাতের রঙে রঙিন হচ্ছে পুরো পৃথিবী। জাইন ধীরে ধীরে গাড়ি নিয়ে ঢুকলো মলের ভেতর। গাড়ি পার্কিং করার আগে দরজা খুলে দিল ইসরাতকে বের হওয়ার জন্য। চোখ বড় বড় করে সাবধান করে দিল, আমি আসার আগে মলের ভেতরে যদি ঢোকো তাহলে আজ রাতে তোমার খবর আছে। ইসরাতের মুখ থেকে ভুলক্রমে বের হয়ে আসলো, কি খবর করবেন? জাইন ঠোঁট বাঁকিয়ে হাসল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি তার ডেমো এখানে দেখতে চাও, নাকি বাসায় গিয়ে? ইসরাত চোখ সরিয়ে নিল। দাঁড়িয়ে রইল চুপচাপ এক পাশে। এক হাত দিয়ে আরেক হাতে ঘর্ষণ করল। ঠোঁট কামড়ে চেয়ে রইল দূরে পার্কিং করতে থাকা ব্ল্যাক কালারের BMW কারের দিকে। জাইন গাড়ি থেকে বের হয়ে গাড়ি চেক করলো লক করেছে কিনা। যখন দেখল সব ঠিকঠাক তখন ইসরাতের দিকে এগিয়ে আসলো। পরনে থাকা শার্টের হাতা গুটিয়ে নিল, হাতে ওভারকোট ভাঁজ করে রাখল। কপালে গভীর ভাঁজ, মুখ গম্ভীর। ইসরাত একটা জিনিস লক্ষ্য করেছে, সৈয়দ বাড়ির সব পুরুষের কপালে সবসময় 2-3টা ভাঁজ থাকে। কোনো সময় এই ভাঁজ শিথিল হয় না। এই ব্যাটারও সেম অবস্থা। আরও একজনেরও এরকম থাকে। তিনি হলেন দ্য গ্রেট নুসরাত আপা। জাইন ইসরাতের চিন্তাভাবনার মাঝে এসে তার হাত চেপে ধরল। ইসরাত চোখ তুলে তাকিয়ে আবার নামিয়ে নিল। জাইন এক হাত দিয়ে ইসরাতকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। বুকের কাছে মাথা চেপে ধরে হাঁটা ধরল সামনের দিকে। জাইনের শক্তপোক্ত শরীরের কাছে তাকে চুনোপুঁটি মনে হয়। সে 5 ফুট 4 ইঞ্চি হওয়ার পরও জাইনের বুকের কাছে গিয়ে পড়ে। উপরের দিকে তাকিয়ে কথা বলতে হয় জাইনের সাথে। উপরের দিকে কথা বলতে গেলে ইসরাতের ঘাড়ে ব্যথা হয়ে যায়। জাইন ইসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ইসরাতের দিকে তাকালো। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? ইসরাত মাথা নাড়িয়ে কিছুই বলল না। জাইন শক্ত করে চেপে ধরে অগ্রসর হলো সামনের দিকে। ইসরাত পায়ের সাথে পা মিলিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ডায়মন্ড স্টোরে এসে জাইন গ্লাস ঠেলে ভেতরে ঢুকে গেল। স্লাইডিং ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা জাইনকে উদ্দেশ্য করে বলল, হ্যালো স্যার। জাইন মুখ গম্ভীর রেখে বলল, হ্যালো। ডায়মন্ড স্টোরে ঢোকার পরপর শরীর গরম হয়ে গেল ইসরাতের। চারদিকে তাকিয়ে দেখল ইসরাত। একটা ছেলে জাইনের দিকে এগিয়ে এসে বলল, কিভাবে সাহায্য করতে পারি স্যার? কিছু ডায়মন্ডের নেকলেস দেখান। ছেলেটা ছোট ছোট নেকলেস বের করে দেখাতে লাগলো। জাইন ইসরাতকে ইশারা করল। মুখ দিয়ে বলল,
যেটা পছন্দ হয় নিয়ে নাও। ইসরাত জাইনের বাহুবন্ধনী থেকে মিনমিন করে বলল, আপনি পছন্দ করে দিন। জাইন মুখে গম্ভীর ভাব ধরে রাখল, কিন্তু মনে মনে খুশি হলো ইসরাতের কথায়। হাত বাড়িয়ে একটা নেকলেস হাতে নিল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, হাউ মাচ ইজ দিস? ছেলেটা প্রফেশনাল ভঙ্গিতে বলল, স্যার, দিস ইজ €5,000। জাইন জিজ্ঞেস করল, ইজ দেয়ার এ ডিসকাউন্ট অফার গোয়িং অন? ছেলেটা বিনয়ী হেসে বলল, ইয়েস স্যার, 10% ডিসকাউন্ট। জাইন জিজ্ঞেস করল, সো আফটার দ্য ডিসকাউন্ট হাউ মাচ ডু ইট কাম টু? ছেলেটা কোমল কণ্ঠে বলল, স্যার, উইথ 10% অফ দ্য নেকলেস উইল বি €4,500। জাইন পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে শুধালো, কার্ড অর ক্যাশ? ছেলেটা হাত বাড়িয়ে দিয়ে বলল, কার্ড স্যার। জাইন নিজের ব্ল্যাক কার্ড এগিয়ে দিল ছেলেটার দিকে। ছেলেটা কার্ড মেশিনে লাগিয়ে সেটা এগিয়ে দিয়ে জাইনকে বলল, পিন স্যার। ইসরাত জাইনকে পিন লিখতে দেখে হাতের নিচ থেকে উকিঝুঁকি মারতে লাগলো। জাইন ইসরাতকে এরকম করতে দেখে ধীরে ধীরে পিন লিখতে লাগলো ইসরাতকে দেখিয়ে। ইউরো পে করতে ছেলেটা বক্সে পুরে ডায়মন্ডের নেকলেসটা জাইনের দিকে এগিয়ে দিল। হাসি মুখে বলল, আবার আসবেন স্যার ম্যামকে নিয়ে। ক্রিসমাসের সময় আমাদের এখানে দারুণ দারুণ অফার দেওয়া হয়। কখনো কখনো 25 থেকে 30% ডিসকাউন্ট দেওয়া হয়। জাইন ঠোঁট টেনে হেসে এগিয়ে গেল দরজার দিকে। গ্লাস টেনে খুলে দিয়ে গ্লাসের সামনে দাঁড়ানো ছেলেটা বলল, আবার আসবেন স্যার। জাইন শুধু মাথা নাড়িয়ে বের হয়ে গেল। মলের ভেতরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, কিছু নেবে? ইসরাত বোকার মতো বলল, কি? জাইন গম্ভীর চোখে তাকালো ইসরাতের দিকে। ক্লথ এরিয়ার দিকে এগিয়ে গেল। গম্ভীর গলায় জিজ্ঞেস করল, স্যানিটারি ন্যাপকিন নেবে? লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে বলল, জি না। জাইন কথা বাড়ালো না। ইসরাতকে এক প্রকার নিজের সাথে টেনে নিয়ে গেল। জাইন নিজের পছন্দ মতো কিছু ড্রেস ইসরাতের জন্য ক্রয় করল। ইসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতের খাবার বাইরে খেলো দুজন। জাইন যত্ন সহকারে স্টেক ছোট ছোট পিস করে নিল। খাবার খাওয়া শেষে জাইন গাড়ি নিয়ে উল্টো পথ ধরল। ইসরাত অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তো অ্যাপার্টমেন্টে যাওয়ার রাস্তা না। তোমাকে কে বলেছে আমরা অ্যাপার্টমেন্টে যাচ্ছি? আমরা অ্যাপার্টমেন্টে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? লং ড্রাইভে যাচ্ছি। ইসরাত ঠোঁট কামড়ে কিছু চিন্তা করল। জাইনের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, অ্যাপার্টমেন্টে নুসরাত একা। ইসরাতের কথা থামিয়ে দিল মাঝপথে জাইন। গম্ভীর গলায় বলল, রেই, তোমাকে কে বলেছে অ্যাপার্টমেন্টেও একা? ইসরাত অবাক চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, তাহলে অন্য কেউ আছে কি? জাইন ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, অবশ্যই আছে। কে? আমি কেন দেখতে পাইনি? তোমার বোনের ঘাড়ে যে দুটো জিন আছে, ওইগুলো ওর সাথে আছে। ইসরাত জাইনের পায়ে থাপ্পড় মারল। জাইন হাহা করে হাসল ইসরাতের রিয়াকশন দেখে। ধুর, আপনিও না। আমি কি? আমি সিরিয়াস নিয়ে নিয়েছিলাম আপনার কথা। আমি তো সিরিয়াস হয়েই কথাটা বলেছি। ওর ঘাড়ে তো কমপক্ষে 1000টা জিন আছে। এই জন্যই এত ঘাড়ত্যাড়া তোমার বোন। তুমি কত সুইট, আর তোমার বোনকে দেখো, পুরো একটা গুন্ডা। হাঁটার স্টাইল তো ছেলেদের মতো, কাপড় পরেও ছেলেদের মতো। শুধু চুলের জন্য মেয়ে লাগে, নইলে চুলগুলো কেটে দিলে পুরো ছেলে হয়ে যাবে তোমার বোন। ইসরাত নাক ফুলিয়ে তাকালো। দাঁত কামড়ে বসে রইল। জাইন ঠান্ডা কণ্ঠে বলল, রাগ করেছ রেই? ইসরাত কথা বলল না। জাইন এক হাত হুইলে রেখে অন্য হাত দিয়ে ইসরাতের হাত চেপে ধরল। মজা করছিলাম, তুমি দেখি সিরিয়াস নিয়ে নিলে। ইসরাত চুপ হয়ে রইল। বাকি রাস্তা কাটল এমন নিস্তব্ধে। জাইন দীর্ঘশ্বাস ফেলল। ভুল করে বলে ফেলে এখন আফসোস হচ্ছে।
জীবনে চলার পথে জীবনেও স্ত্রীকে সত্যি কথা বলতে নেই। জাইন সেটা আজ হাড়ে হাড়ে বুঝল। নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে জাইন ইসরাতকে মানাতে চাইল। ইসরাত চুপ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কান ধরে উঠবোস করল। জাইনকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ইসরাতের মায়া লাগল। হাত বাড়িয়ে জাইনের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো অগোছালো করে দিল। জাইন ইসরাতের কোমর চেপে ধরে টেনে কাছে নিয়ে গেল। শিরশির বাতাসে নাকি জাইনের সংস্পর্শে ইসরাত কেঁপে উঠল, ঠিক বোঝা গেল না। ধীরে ধীরে দুটো অধরে অধর মিলল। আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন আসলো। মেঘে ঢেকে গেল পূর্ণিমার চাঁদ। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। ধরণী ভিজে যেতে লাগলো বৃষ্টির স্নিগ্ধ পানিতে। সজীব হতে লাগলো গাছপালা। বৃষ্টির ছন্দে নিজেরাও ছন্দ মিলিয়ে দুলে উঠল। ভিজে গেল বৃষ্টির পানিতে গাছপালা। সাথে বৃষ্টির বরফ শীতল পানিতে ভিজতে লাগলো দুই মানব মানবী। বৃষ্টির ঠান্ডা পানির স্পর্শে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠল দুজনের। জুন মাসের এক দুপুরে খবর আসলো আরশের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নুসরাত তখন গিয়েছে হসপিটালে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না, তাই হসপিটাল থেকে ফিরে এলো খুশি খুশি মুখে। ঠোঁটে লেগে আছে হাসির ঝলক। বাসায় আসার পর ইসরাত খবর দিল আরশের অ্যাক্সিডেন্ট হয়েছে। নুসরাতের ভাবগতি বোঝা বড় দায়। হাতের মধ্যে ফলের ব্যাগ ছিল। হসপিটাল থেকে ফেরার পথে বিভিন্ন প্রকার ফ্রুটস নিয়ে এসেছিল। নির্লিপ্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে ফল রাখল। হাতে করে দুটো আপেল নিয়ে আসলো। নাইফ আনতে গেল কিচেনে। নাইফ নিয়ে এসে আরাম করে বসলো সোফায়। আপেল টুকরো টুকরো করে কাটতে কাটতে ইসরাতের দিকে তাকালো। ইসরাত অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কি, আপেল খাবি তুই? ইসরাত দুই পাশে মাথা নাড়ালো। তাহলে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকে যাবে তো। মুখ বন্ধ কর। ইসরাত অবাক গলায় বলল, তুই শুনতে পাসনি? ছোট ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। নুসরাত আপেলের টুকরো মুখে ঢুকিয়ে নিল। আপেল চিবাতে চিবাতে বলল, জীবনে চলার পথে দুই একটা ইনজুরি হবে, এই স্বাভাবিক। সিরিয়াস নেওয়ার কিছু নেই। নুসরাত, তুই কি ঠিক আছিস? ইয়া, আই অ্যাম অলরাইট। আমার কি হবে? ইসরাত মাথায় হাত দিয়ে নিজের রুমে গেল। ফোন বের করে কল করলো জাইনকে। ওপাশ থেকে কল ধরতেই ইসরাত বলল, শুনছেন? হুম। নুসরাতের মাথা খারাপ হয়ে গিয়েছে। ছোট ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে বলার পরও আরাম করে বসে আপেল নাইফ দিয়ে কেটে কেটে খাচ্ছে আর মুচকি মুচকি হাসি দিয়ে বলছে, জীবনে চলার পথে দুই একটা ইনজুরি হওয়া স্বাভাবিক। জাইন চুপ করে রইল। কিছু বলছেন না কেন? কি বলবো? তোমার পাগল বোনের বিষয় আমি জানি না। হুজুর পাঠাচ্ছি রে। ঝাড়ফুঁক দিয়ে দেবেন। জিনভর করলে মেরে তাড়িয়ে দেবেন। কেমন? ধুর, কী সব বলেন। ফোন রাখুন তো। ফালতু কথা বলে আমার টাইম ওয়েস্ট করবেন না। অনেক কাজ পড়ে আছে। ইসরাত ফোন কেটে দিল। জাইন হতবম্ব হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। সে টাইম ওয়েস্ট করছে। আজ বাসায় গিয়ে বুঝাবে কত চালে কত ধান। আরশের অ্যাক্সিডেন্টের 1 মাস পেরিয়ে গেছে। নাসির সাহেব ব্যবসার কাছ থেকে বিরতি নিয়েছেন। এসব কাজে এখন আর শরীর মানে না। ইরহাম আর আরশ মিলে সব সামলাচ্ছে। হেলাল সাহেব আর নাসির সাহেব মিলে সিদ্ধান্ত নিয়েছেন যার যার কাজ সবাইকে ভাগ করে দেবেন। সম্পত্তিও সব ভাই বোনের মধ্যে ভাগ করে দেবেন, যাতে ভবিষ্যতে কোনো প্রকার সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ না হয়। অনিকাও টুকটাক অফিসে যাতায়াত করে। ব্যবসার কাজে সেও হাত লাগাচ্ছে বাপ চাচা ভাইদের সাথে। জুলাই মাসের এক মধ্য দুপুরে নাসির সাহেবের কল আসলো নুসরাতের মোবাইলে। কোনো প্রকার হ্যালো না বলেই আসল কথায় আসলেন তিনি। আদেশ দিয়ে বললেন, নুসরাত, আগামীকাল তোমাদের ওখানে 6টার সময় একটা গ্রুপ কল আসবে। সেটায় জয়েন হবে কোনো কথা ছাড়া। আমার কোনো ছেলে নেই, তাই আমার ছেলের জায়গায় তুমি আমার হয়ে বসবে।
এবং বুঝে শুনে কথা বলবে, কোনো প্রকার তেড়ামি করবে না। নুসরাত হ্যানা করার আগেই নাসির সাহেব কল রেখে দিলেন। নুসরাত কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে হেসে উঠল। পরের দিন 6টার সময় কল আসলো। নুসরাত জয়েন হলো গ্রুপ কলে। ল্যাপটপ নিয়ে বসলো সোফার উপর। নিচে প্লাজোয়ার উপরে সাদা শার্ট ইন করে পরা, চুলগুলো পনিটেল করে রাখা। পেছনের সাদা প্রজেক্টরে নুসরাতের মুখটা ভেসে উঠতেই শান্ত হয়ে গেল পুরো রুম। নুসরাত কপালে ভাঁজ ফেলে গলার স্বর যথেষ্ট কঠিন করল। ল্যাপটপে ভেসে উঠছে আরশ, ইরহাম, হেলাল, নাসির, সৈয়দ, সোহেব আর অনিকার মুখ। আরশ আর চোখে তাকালো সামনের দিকে। গালগুলো ফুলে গিয়ে ঢোল হয়ে গিয়েছে নুসরাতের, আগের তুলনায় সুন্দর হয়ে গিয়েছে। মুখের সামনে 2 গাছি চুল এনে রাখা। আরশ বিড়বিড় করে বলল, আমাকে ছাড়া খুব ভালো আছিস? নুসরাত আরশের দিকে তাকালো আর চোখে। কপালে ব্যান্ডেজ করা, আগের তুলনায় রোগা হয়ে গিয়েছে। চোখের নিচে কালো হয়ে গর্ত হয়ে গিয়েছে। ঠোঁটের অবস্থা যা তা, মনে হচ্ছে নিয়মিত স্মোকিং করে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শুরু করুন। কী প্রয়োজনে এত জরুরিভাবে আমাকে আপনার হয়ে বসতে বললেন আব্বা? নাসির সাহেব সাদা পর্দায় একবার তাকালেন, তারপর ল্যাপটপে তাকিয়ে বললেন, একটু অপেক্ষা করো। হেলাল সাহেব সূক্ষ্ম কাশি দিলেন, গলার আওয়াজ বাড়িয়ে বললেন, সবার নিজ নিজ সম্পত্তি নিজ নিজ নামে উইল করা হবে, কিন্তু সেটা ততদিন পর্যন্ত কার্যকর হবে না যতদিন পর্যন্ত আমরা ভাইরা বেঁচে আছি। আমরা সবাই মরে যাওয়ার পর সম্পত্তি যার যারটা নিয়ে আলাদা হলে হবে, না হলে নেই। নুসরাত ফোড়ন কাটল হেলাল সাহেবের কথায়। কথার মধ্যে কাঠিন্য ফুটে উঠল। আপনাকে সম্পত্তি আলাদা করার কথা কে বলেছে? নাসির সাহেব বললেন, পরে বলছি, আগে কথা শেষ করতে দাও। নুসরাত মুখ বন্ধ করে বসে রইল। আরশ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। এত নাদুস নুদুস হলো কীভাবে? রহস্য উদ্ধার করতে ব্যর্থ হলো। নাসির সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার আর ইসরাতের সম্পত্তি যাবে আরশ আর জাইনের নামে। তোমাদের স্বামী হিসেবে এগুলো ওদের পাওনা। আর কখন মরে যায় তার ঠিক নেই, তাই তোমাদের একটা ব্যবস্থা করে যাই ভাবলাম। নুসরাত ঠাস করে টেবিলে একটা থাপ্পড় মারল। নাসির সাহেবের মুখে মরার কথা শুনে মাথা গরম হয়ে গেল। ক্ষোভ নিয়ে বলল, আমার সম্পত্তি 0.000001%ও আমি কাউকে দেব না। আর আপনি বলছেন আমার আর ইসরাতের 25% সম্পত্তি আপনার মেয়ের জামাইদের নামে দিয়ে দিতে? ওয়েট, হোয়াট এ লেম জোক! আমি আমার সম্পত্তি কাউকে দেব না। ওগুলো পড়ে পড়ে নষ্ট হবে, তবুও অপাত্রে আমি ঢালব না। নুসরাতের গলার স্বর কঠোর। যে আমার বাপের সম্পত্তির দিকে চোখ তুলে চাইবে, কাঁটা চামচ দিয়ে চোখ তুলে আমি লুডো খেলব। আমার সম্পত্তির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করবেন না কেউ। আর এসব ফালতু আইডিয়া আপনাদের মাথায় কে ঢুকিয়েছে? নুসরাত নাসির সাহেব আর হেলাল সাহেবকে মিমিক্রি করে বলল, সম্পত্তি ভাগ করে দিয়ে যাব যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। যত সব আজে বাজে কথা। আব্বা, আপনাকে সাবধান করে দিলাম, আরেক দিন মরার কথা বলবেন না। আমার ছেলে নেই, আমার হয়ে ওখানে তুমি বসবে। আমি কেন বসবো? আপনার বড় মেয়েকে বললেন না কেন বসার জন্য? উকিল চোখ মুখ অন্ধকার করে বসে রইলেন। কিছু টাকা পাবেন আশা করে এসেছিলেন, এখন ভণ্ড হয়ে গেল। নুসরাত উকিলের দিকে তাকিয়ে ল্যাপটপের মধ্যে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, টাকা খাওয়ার কথা মাথায় থাকলে এখানেই ঝেড়ে ফেলুন। আগামী 20 বছরের আগে এই সম্পত্তি আলাদা হচ্ছে না, তাই চুপচাপ এখান থেকে নিজের গাঁটটি আটান, নইলে এখান থেকে বসেই আপনার ব্যবস্থা আমি নুসরাত করতে পারি। গেট আউট। নুসরাত ধমকে ধামকে সবাইকে ফোন রেখে দিল। হেলাল সাহেব আর নাসির সাহেব হাঁ করে রইলেন। শোয়েব আর সোহেদ মুচকি মুচকি হাসলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে থামস আপ দেখালেন। বিড়বিড় করে বললেন, প্ল্যান সাকসেসফুল।
একদম ঠিক জায়গায় ঢিল ছুঁড়ে মেরেছি। বড় ভাইদের অন্ধকার মুখের দিকে তাকিয়ে শহেদ আর শোয়েবও মুখ কালো করে ফেললেন। দুঃখী দুঃখী মুখ বানিয়ে নিলেন। ভাব করলেন নুসরাতের এভাবে ফোন কেটে দেওয়ায় ওনারা অনেক ব্যথিত। মনে মনে খুশিতে ফেটে পড়লেন ওনারা।